আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচের সাথে আজকে এর আগে তোমাদের সাথে দেখা হয় নাই, আজকে প্রথম দেখা। তো আজকের লেকচারটা কিন্তু বোটানির একটা লেকচার, এবং বোটানিতে আমাদের যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে সবচাইতে সহজ লেকচারটা আজকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীর অন্যতম ছোট চ্যাপ্টার, পৃথিবীর না পুরা বায়োলজির মধ্যে সবচেয়ে ছোট চ্যাপ্টার বলা চলে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো অনেকেই সালাম দিছো, তাদেরকে জানাই ওয়ালাইকুম আসসালাম। তো বায়োলজি না আসলে আমাদের পড়তে কষ্ট কেন হয়, এটার যদি আমরা একটু অ্যান্সার খুঁজি, যেহেতু তোমাদের সাথে আজকে প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে আমার, তার জন্য একটু বলে নেই আর কি। বায়োলজি আসলে পড়তে ভালো লাগে না কারোরই, তার উপরে বোটানির ক্লাস তো বলার অপেক্ষাই রাখে না। আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমাদেরও বায়োলজি পড়তে কষ্ট হয়েছে, কিন্তু পড়তে তো হয়েছে। কেন পড়ছি বায়োলজি? জীবনের তাগিদে পড়ছি, তাই না? সো যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো তারা তো পড়বাই, যারা মেডিকেলে পড়বা না কখনো তারাও কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য বায়োলজির কিছু কিছু জিনিস পড়তেই হবে। সো বায়োলজি যদি আমি এমন ভাবে পড়ি যে অর্থগুলাকে জেনে তারপর বায়োলজি পড়ি, তখন কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যখন আমাদের ক্লাসগুলা করো, ক্লাসগুলাতে দেখবা যে আমরা প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝায় বুঝায় ক্লাসগুলা নেওয়ার চেষ্টা করি। তো এভাবে যদি তোমরা পড়ো তাহলে দেখবা কি তোমাদের কাছে একটু জিনিসগুলাকে বেশি সহজ লাগতেছে। ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা আজকে লেকচারটা শুরু করতেছি। তো লেকচার আমাদের আজকে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তো গত ক্লাসে আমাদের একটা এখানে তোমার প্রশ্ন ছিল বাড়ির কাজ, যেটা কুমিল্লা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। তোমরা যখন সৃজনশীল প্রশ্নগুলা লিখবা কিছু জিনিস ভাইয়া খেয়াল করবা। যেমন কি কি জিনিস খেয়াল করবা আমি যদি একটু বলে দেই। প্রশ্ন লেখার সময় ক নাম্বার, ধরো এটা তোমার উত্তরপত্র, ঠিক আছে, ধরো এটা তোমার উত্তরপত্র, প্রশ্ন লিখে ক নাম্বারটা এখানে লিখবা, এই সাইডে না, তাহলে টিচাররা খুঁজে পায় না। প্রশ্ন লেখার সময় যখন সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে, তোমরা খেয়াল করছো কিনা জানি না, বায়োলজির যে কোনো প্রশ্ন কতে থাকে হচ্ছে কি অথবা কাকে বলে, খতে থাকে বলতে কি বুঝায় অথবা কেন। সব সময় দেখো তুমি যত সৃজনশীল প্রশ্ন হয় সব, তুমি যখন পড়বা, থিওরি যখন পড়বা, তখন তুমি মানে খ নাম্বারের কোয়েশ্চেন গুলা পারফেক্টলি অ্যান্সার করার জন্য এই জিনিসগুলাকে একটু টার্গেট করে করে পড়বা। বা ক নাম্বারের গুলা কাকে বলে কি, এগুলা ক নাম্বারের কোয়েশ্চেন। আর খ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে বলতে কি বোঝায়। তুমি এটা, তোমরা সবাই অ্যাডাল্ট স্টুডেন্ট, অ্যাডাল্ট লার্নার, ঠিক আছে? তোমরা এতটুকু পর্যন্ত সবাই বোঝো যে আমাকে কোন জায়গাটা থেকে প্রশ্নটা হতে পারে, বলতে কি বোঝায় জায়গাটা কোন জায়গা থেকে হতে পারে। সো এই ক আর খ যদি কেউ না পারো, তো ওই প্রশ্নটা যদি তুমি পরীক্ষার সময় অ্যান্সার করো, টিচার কিন্তু তোমার প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে খাতাটা কাটা শুরু করবে। ঠিক আছে? সো এই ব্যাপারগুলা খেয়াল রাখবা। এবং সংজ্ঞা লেখার সময় যদি সেখানে উদাহরণ দেওয়ার মানে সম্ভব হয়, সেখানে অবশ্যই উদাহরণ দিবা। যেমন প্রশ্ন আছে সুপ্তাবস্থা কি, তোমরা অলরেডি জানো, ম্যালেরিয়া পড়ার সময় পড়েছো, যে একটা জীবাণু যদি পোষকের দেহে প্রবেশ করে রোগ লক্ষণ প্রকাশ করার পর্যন্ত যে সময়কাল, তাকে বলা হয় সুপ্তাবস্থা। দিবা যে প্লাজমোডিয়াম 5X এর সুপ্তাবস্থা হচ্ছে 12 থেকে 20 দিন, এরকম দিয়ে দিলা আর কি। সাইজন্ট বলতে কি বুঝো, এই প্রশ্নটা আমরা এই যে কত এরপরে নিচে লিখবো আমরা খ। ঠিক আছে? খ লেখার সময় সাইজন্ট বলতে কি বুঝো, লিখবা যে বহু নিউক্লিয়ার দশাপ্রাপ্ত প্লাজমোডিয়ামের যে দশাটি আছে, বা বহু নিউক্লিয়াস যুক্ত প্লাজমোডিয়ামের দশাকে বলা হয় সাইজন। সাইজন কোথায় কোথায় পাওয়া যায়, কোন কোন স্টেপে পাওয়া যায়, এভাবে লিখে ফেললাম। তারপরে বলছে গ নাম্বারের কোশ্চেন অ্যান্সার করার দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপে তোমাকে উদ্দীপক সলভ করতে হবে, ওই সলভ করার মধ্যে কিন্তু 1 নাম্বার। তুমি এখানে বলবা উদ্দীপকে উল্লেখিত জীবাণুটি অমেরুদণ্ডী পোষকে অর্থাৎ মশকির দেহে যৌন চক্র সম্পন্ন করে, এই লাইনটা লেখার জন্য 1 নাম্বার। তারপরে তুমি যৌন চক্রের বর্ণনা দিলা। তারপরে হচ্ছে জীবাণুটির জীবন চক্রে যৌনক্রম ব্যাখ্যা করো। যৌনক্রম মানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। চলো আমরা আজকের লেকচারটা এখান থেকেই শুরু করি। আজকের জন্য আমাদের এই যৌনক্রম ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো, সেই জিনিসটা হচ্ছে হোয়াট ইজ যৌনক্রম। ঠিক আছে? হোয়াট ইজ যৌনক্রম। ঠিক আছে? যৌনক্রম, আমরা নতুন একটা টপিক সম্পর্কে পড়তে যাচ্ছি। তো যৌনক্রম কাকে বলে, তো এই প্রশ্নটাও আমার ক খ নাম্বারের প্রশ্নে অনেক সময় হয়ে থাকে। তো বোটানি পড়ার সময় যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে কিছু কনসেপ্ট আলোচনা করে তারপর চ্যাপ্টারে ঢুকবা, দেখবা পড়া অনেক সহজ হয়ে যাবে। কিছু প্রিফিক্সড কিছু কোয়েশ্চেন ফিক্স করে ঢুকবা, দেখবা পড়া অর্ধেক ওখানেই শেষ। ঠিক আছে? তাহলে যৌনক্রম মানে হচ্ছে কোন জীবের জীবন চক্রে, ঠিক আছে, কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক যে আবর্তন। ঠিক আছে? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার, জীবের জীবন চক্রে
হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। ঠিক আছে, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার, ঠিক আছে, পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। ঠিক আছে, পর্যায়ক্রমিক আবর্তন, পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে আমরা নতুন দুইটা টার্ম সম্পর্কে জানলাম, একটা হলো হ্যাপ্লয়েড দশা, একটা হলো ডিপ্লয়েড দশা। তো এই টার্মগুলা মানে কি, আমাদেরকে এই টার্মগুলা সম্পর্কে এখন একটু পড়ে ফেলতে হবে যে আমরা কি বুঝি সবাই, এই হ্যাপ্লয়েড কি মানে কি আর ডিপ্লয়েড মানে কি। সো চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এটা কিন্তু আমরা কোষের ক্লাসিফিকেশন থেকে পড়ে আসি, অর্থাৎ তোমাদের এটা কোষ চ্যাপ্টার, কোষ বিভাজন চ্যাপ্টার ওই সময় থেকে পারার কথা। আশা করি তোমরা অনেকেই পারো। আমরা আমাদের ক্লাসগুলোতে কিন্তু এগুলাকে ডিটেলসে বলে বলেই তোমাদেরকে ক্লাসগুলো শেষ করেছিলাম। তারপরেও একটু রিক্যাপিচুলেশন করি, আবার পড়া হয়ে যাক। তো আমরা দেখে থাকি যে ক্রোমোজোমের সেটের উপর ভিত্তি করে, ঠিক আছে, ধরো ক্রোমোজোমের সেট, ক্রোমোজোম সেট, ঠিক আছে, ক্রোমোজোমের সেট পাওয়া যায়। মানে আমাদের বডিতে কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো সেট আকারে থাকে। তো এই ক্রোমোজোমের সেট যদি এক সেট হয়ে থাকে, হ্যাঁ, কোনো জায়গায় যদি এক সেট ক্রোমোজোম পাওয়া যায়, আমরা ওই এক সেট ক্রোমোজোমওয়ালা কোষকে বলে থাকি হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, আর যদি কোনো কোষের মধ্যে আমরা দুই সেট ক্রোমোজোম পাই, ঠিক আছে, দুই সেট ক্রোমোজোম পাইলে আমরা ওই ধরনের কোষটাকে বলে থাকি হচ্ছে ডিপ্লয়েড কোষ। ঠিক আছে, আমরা ওই ধরনের কোষকে বলে থাকি হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাহলে দেখো আমরা দুইটা ক্লাসিফাই করে ফেললাম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে এগুলো অ্যাকচুয়ালি কোষের ক্লাসিফিকেশন, হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। এখন একটু খেয়াল করো যে এই হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষের উপর ভিত্তি করে আমরা কিন্তু জীবকেও ক্লাসিফাই করতে পারি। হ্যাপ্লয়েড জীবগুলাকে বলি আমরা হ্যাপ্লয়েড জীব, আর যেসব জীবে হ্যাপ্লয়েড কোষ আছে হ্যাপ্লয়েড জীব, আর যেসব জীবে ডিপ্লয়েড কোষ আসে তারা কি হয়, ডিপ্লয়েড জীব হয়ে থাকে। মানুষের দেহে কোন ধরনের কোষ আছে বলো তো ভাইয়া, মানুষের দেহে কোন ধরনের কোষ আছে বলো, ঝটপট বলো, মানুষের দেহে কোন ধরনের কোষ আছে? তোমরা সাধারণত বলে থাকো যে এই হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সংখ্যক, ডিপ্লয়েড মানে হচ্ছে টুয়াইজ এন সংখ্যক, তাই না? তো এখন আসি মানুষের দেহে কোন ধরনের কোষ আছে। নতুন আরেকটা কোশ্চেন জুড়ে দিলাম। পড়াতে ঢুকবো তার আগে কনসেপ্ট বিল্ড আপ করে নিই, তারপরে পড়ায় ঢুকবো। মানুষ, মানুষের দেহে কি হ্যাপ্লয়েড কোষ আছে নাকি সবই ডিপ্লয়েড কোষ? মানুষ একটা ডিপ্লয়েড জীব, মানুষ একটা ডিপ্লয়েড জীব, কিন্তু মানুষের দেহেও হ্যাপ্লয়েড কোষ আছে, ডিপ্লয়েড জীব। মানুষের সব কোষ ডিপ্লয়েড হলেও মানুষ একটা ডিপ্লয়েড জীব, ঠিক আছে, কিন্তু মানুষের যে কোষ থাকে, আমরা কোষের মধ্যে মানুষের দেহে দুই রকম কোষ কিন্তু পাই। দেখো তো, একটু মনে করে দেখো তো, আমরা আমাদের কোষকে দেহ কোষ এবং জনন কোষ, মানুষ ডিপ্লয়েড জীব ওটা ঠিক আছে, কিন্তু মানুষের দেহে দেখো তো আমরা এরকম কোষ পাই কিনা, দেহ কোষ এবং জনন কোষ পাই কিনা? পাই তো নাকি? জনন কোষ মানে হচ্ছে গ্যামিট। তো আমাদের যে দেহ কোষগুলা এগুলা সবসময়ই টুয়াইজ এন, আর যে জনন কোষগুলা এগুলা সবসময়ই এন সংখ্যক হয়ে থাকে। ঠিক আছে, তার মানে তো মানুষের দেহ দুইটা কোষ, দুই ধরনের কোষ উৎপন্ন করতেই সক্ষম। ঠিক আছে, তো একইভাবে কিন্তু যে কোনো একটা জীব, ঠিক আছে, যে কোনো একটা জীব তার দেহে বা তার জীবনচক্রে কিছু সময় ডিপ্লয়েড কিছু সময় হ্যাপ্লয়েড থাকে। And এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার মধ্যে দেখা যায় যেই দশাটা তার বেশি সময় জুড়ে থাকবে বা যেটা প্রধান, আমরা ওই জীবটাকে ওই ধরনের জীব বলে থাকি। এখন বোটানির কথা অনুযায়ী জীবনচক্রে যদি হ্যাপ্লয়েড দশা প্রধান হয়, ওই ধরনের জীবগুলাকে বা ওই ধরনের উদ্ভিদকে বলা হয় গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট, ঠিক আছে, বা বাংলায় বলে লিঙ্গধর। ঠিক আছে, আর ডিপ্লয়েডকে বলা হয় স্পোরোফাইট, বা বাংলায় আরেকটা নাম বলে যে রেণুধর। ঠিক আছে, স্পোরোফাইট। এখন আসো এই গ্যামিটোফাইট আর স্পোরোফাইটের ব্যাপারটা আরেকটু যদি আমরা ক্লিয়ার করি। আমাদের যে বোটানি বইটা লেখা হয়েছে, আমাদের বোটানি বইটা না খুব সুন্দরভাবে সাজানো আছে। যেমন প্রথমে দেখো আমরা অণুজীব চ্যাপ্টারে ব্যাকটেরিয়ার আলোচনা করেছি, তাই না? প্রথমে ছিল আমাদের ব্যাকটেরিয়ার আলোচনা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার আলোচনার পরে আসছে হচ্ছে ম্যালেরিয়া, ব্যাকটেরিয়ার পরে আসছে কি ম্যালেরিয়া। ভাইরাস তো কোষের মধ্যেই পড়ে না, তো ভাইরাসকে লিখছি না। তারপরে আসলো হচ্ছে শৈবাল, তারপরে আসছে হচ্ছে ছত্রাক, আজকে আসবে হচ্ছে ব্রায়োফাইটা। ঠিক আছে,
তারপরে আসবে হচ্ছে টেরিডোফাইটা, ঠিক আছে। টেরিডোফাইটার পরে আসবে হচ্ছে নগ্নবীজি, টেরিডোফাইটার পরে আসবে হচ্ছে নগ্নবীজি, তারপরে আসবে হচ্ছে আবৃতবীজি, ঠিক আছে। তো যদি কেউ খেয়াল করো তোমার বোটানি বইটাকে, দেখবা বোটানি বইটা এই সিকোয়েন্সে লেখা হয়েছে। তো এই সিকোয়েন্সে কেন লেখা হয়েছে কখনো খেয়াল করছো? ব্যাকটেরিয়া যে কোষটা আছে, মানে এটা কোন পর্বের? মনেরা, মানে কোন জগতের? মনেরা জগতের। মনেরা মানে হচ্ছে কি, এটা আদিকোষী, এটা নর্মাল আমাদের প্রকৃত কোষ না। এরপরে যারা আছে প্রত্যেকেই কিন্তু প্রকৃত কোষী। তার মধ্যে ম্যালেরিয়া হচ্ছে কোন পর্বের? ম্যালেরিয়া হচ্ছে প্রোটিস্টা পর্বের। তার মানে এটাও কি দশায় থাকে? প্রধানত এন দশায় থাকে। শৈবাল প্রধানত এন দশায় থাকে। ছত্রাক প্রধানত এন দশায় থাকে। ব্রায়োফাইটা প্রধানত এন দশায় থাকে। এই যে দেখো, ম্যালেরিয়া, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা এরা সবাই কি গ্যামিটোফাইট দশা বা এন দশায় আছে। ঠিক উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় গ্যামিটোফাইট, এটা সবসময় বলে না। উদ্ভিদের ক্ষেত্রে মানে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা এদের দেহের বা জীবনচক্রের প্রধান দশাটাকে বলা হয় গ্যামিটোফাইটিক দশা, ঠিক আছে। টেরিডোফাইটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। টেরিডোফাইটার দিকে আমরা অনেক কিছু দেখতে পাবো। এটা প্রথম ডিপ্লয়েড জীব, যার ডিপ্লয়েড জীব মানে জীবনচক্রে দুইটা জিনিসই আছে, তবে ডিপ্লয়েড দশাটা প্রধান, ঠিক আছে। নগ্নবীজিতে আমরা ডিপ্লয়েড দশাটা প্রধান পাবো, আবৃতবীজিতে আমরা ডিপ্লয়েড দশাটা প্রধান পাবো। বুঝতে কি পারলা? তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এই গ্যামিটোফাইট, স্পোরোফাইট, কথাগুলা কি সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে একটু ইনবক্সে জানাও, ইয়েস অথবা সি লিখো, তাহলে আমি বাকি বাকি কনসেপ্টে ঢুকতেছি। ওকে, ঠিক আছে, সবাই মোটামুটি বলেছে ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অনেকগুলা সি দেখতে পাচ্ছি, সি সি সি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড আপ করলাম। যৌনক্রম কি, ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি, গ্যামিটোফাইট কি, স্পোরোফাইট কি, আমাদের উদ্ভিদগুলা কিভাবে ক্রনোলজিক্যালি সিকোয়েন্সিয়ালি আগাইছে সেই জিনিসটাও আমরা এখান থেকে দেখে ফেললাম, ঠিক আছে। তো আমাদের আজকের যে লেকচারটা শুরু হচ্ছে, প্রথমে আমরা পড়বো হচ্ছে ব্রায়োফাইটা সম্পর্কে। ব্রায়োফাইটা সম্পর্কে পড়ার আগে আমাদেরকে আরো কিছু জিনিস সম্পর্কে প্রিপারেশন নিয়ে যেতে হবে। চলো আরো কিছু প্রিপারেশন নেই, আরো কিছু কনসেপ্ট বিল্ড আপ করি। আচ্ছা বলো তো, ভাস্কুলার বান্ডেল মানে কি? এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ভাস্কুলার বান্ডেল, এই কথাটার মানে কি? ভাস্কুলার বান্ডেল, তোমরা কি বোঝো ভাস্কুলার বান্ডেল কথাটার মানে কি? ভাস্কুলার বান্ডেল জানো তোমরা ভাস্কুলার বান্ডেল কথাটার মানে কি? পরিবাহী টিস্যু, ভেরি ভেরি গুড। বাংলায় বলি আমরা এটাকে পরিবাহী টিস্যু বা পরিবহন তন্ত্র, পরিবাহী টিস্যু। তো এই পরিবাহী টিস্যুটা কেন লাগে তখনও কি খেয়াল করছো? দেখো আমাদের বডিতে রক্ত সংবহন তন্ত্র আছে। এই রক্ত সংবহন তন্ত্র, লসিকা সংবহন তন্ত্র, এরা কি করতে পারে? আমাদের দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় গ্যাসীয় পরিবহন করতে পারে। আমাদের যে খাদ্যবস্তু আছে এগুলাকে তারা পরিবহন করতে পারে। সো এই পরিবহনগুলোর জন্য কিন্তু পরিবহন তন্ত্র আছে আমাদের। উদ্ভিদের তো আর এরকম আলাদা করে রক্ত সংবহন তন্ত্র নাই। সো উদ্ভিদের এরকম পরিবহন টিস্যু আছে, যেটাকে আমরা একসাথে ভাস্কুলার বান্ডল বলি। বান্ডল কেন বলি? কারণ হলো এই ভাস্কুলার বান্ডেল যেটা আছে, মানে যারা পরিবহন টিস্যু আছে, আমরা এখানে দুই রকমের টিস্যু দেখতে পাই। আমরা দুই রকমের টিস্যুর মধ্যে একটা হচ্ছে জাইলেম দেখতে পাই, একটা হচ্ছে আমরা ফ্লোয়েম দেখতে পাই, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে জাইলেম টিস্যু যেটা আছে এটা হচ্ছে পানি পরিবহন করে। আমি এভাবে মনে রাখতাম, জল পরিবহন করে, ঠিক আছে। জাইলেমে বর্গীয় জ, জলের বর্গীয় জ, কিন্তু পরীক্ষায় আবার জল লিখো না, বর্গীয় জ পানি লিখবা ওটা আর কি, ঠিক আছে। বর্গীয় জল ও পানি লিখবা আর কি, হ্যাঁ। আচ্ছা, ফ্লোয়েম হচ্ছে ফুড পরিবহন করে, ফুড মানে হচ্ছে খাদ্য। তাহলে আমি এভাবে মনে রাখতাম, জাইলেম জ জল পরিবহন করে, ফ্লোয়েম ফ ফুড পরিবহন করে বা খাদ্য পরিবহন করে, ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে পরিবহন করা হচ্ছে কাজ। এখন এই পরিবহন টিস্যু কিন্তু ভাই সব উদ্ভিদে নাই, সব উদ্ভিদে পরিবহন টিস্যু নাই। তোমাদেরকে শুরুতে বলেছিলাম টেরিডোফাইটা একটা ল্যান্ডমার্ক। এই কারণে যখন টেরিডোফাইটা পড়তে যাবা তখন দেখবা যে এই টেরিডোফাইটা পড়তে গেলে পাবা যে এটা হচ্ছে প্রথম ভাস্কুলার উদ্ভিদ। এটাকে বলা হয় প্রথম ভাস্কুলার উদ্ভিদ, ঠিক আছে। সো প্রথম ভাস্কুলার উদ্ভিদ মানে হচ্ছে কি, এই উদ্ভিদটার দেহে, মানে এই সিকোয়েন্সের মধ্যে এই উদ্ভিদটার দেহে প্রথমে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু পাওয়া গেছে। এর আগে যে উদ্ভিদগুলা ছিল তাদের মধ্যে পরিবহন টিস্যু নাই। তাহলে এই ব্রায়োফাইটাতে পরিবহন টিস্যু নাই, ছত্রাকে পরিবহন টিস্যু নাই, শৈবালেও পরিবহন টিস্যু নাই। ম্যালেরিয়া তো পরজীবী, পরিবহন টিস্যু থাকার প্রশ্নই আসে না, তাই না?
তাহলে পরিবহন টিস্যু সম্পর্কে বুঝলাম আমরা, রাইট? তাহলে আমরা এখন পরিবহন টিস্যু সম্পর্কেও বুঝে গেছি, ভাস্কুলার বান্ডল সম্পর্কেও আমরা বুঝে গেছি, ঠিক আছে? আচ্ছা, নতুন আরেকটা কনসেপ্ট কাজে লাগবে আমাদের, ঠিক আছে? নতুন আরেকটা কনসেপ্ট কাজে লাগবে আমাদের, বন্ধা কোষের স্তর। বন্ধা কোষের স্তর, ঠিক আছে? বন্ধা কোষ কথাটার মানে কি? দেখো, বন্ধা কোষ কথাটার মানে হচ্ছে যেই কোষটা বিভাজিত হয় না, যেই কোষটা বিভাজিত হয় না ওই কোষটাকে বলে থাকি আমরা বন্ধা কোষ। সাধারণত দেখা যায় উন্নত উদ্ভিদ যারা আছে, সাধারণত দেখা যায় যারা উন্নত উদ্ভিদ আছে বা উদ্ভিদ আস্তে আস্তে উন্নত হইলে পরে উদ্ভিদের জননাঙ্গ বলতে কি বুঝি আমরা? ফুলকে বলি উদ্ভিদের জননাঙ্গ, তাই না? কারণ সবসময় তো আর ফুল থাকবে না, সব উদ্ভিদ তো আর সপুষ্পক না। তাদের ক্ষেত্রে স্পোর বা যারা স্পোর উৎপন্ন করে, স্পোর উৎপন্ন করে যারা, ওদেরকে বলা হয় স্পোরাঞ্জিয়াম, যেখানে স্পোর উৎপন্ন হয়। তাহলে স্পোরাঞ্জিয়ামকে বলবো আমরা যে এটা জননাঙ্গ, তাই না? যেখান থেকে স্পোর উৎপন্ন হয় বা যেখান থেকে জনন কোষ উৎপন্ন হয় সেটাকে বলছি আমরা জননাঙ্গ। সো সাধারণত দেখা যায় যে উন্নত উদ্ভিদ যারা আছে এদের, ধরো এটা যদি স্পোরাঞ্জিয়াম হয়, ঠিক আছে? স্পোরাঞ্জিয়াম, এটা যদি একটা স্পোরাঞ্জিয়াম হয়, ধরো এটা একটা স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়ামটার চারদিকে, এই স্পোরাঞ্জিয়ামটার চারদিকে কোষের আলাদা একটা লেয়ার থাকবে, যেই কোষটা বিভাজিত হবে না, ঠিক আছে? এরকম কোষের আলাদা একটা লেয়ার থাকবে, এই লেয়ারটাকে বলি আমরা বন্ধা কোষের স্তর। বন্ধা কোষের স্তর। এটা সব কোষে থাকবে না, এটা সাধারণত ব্রায়োফাইটা থেকে শুরু হয়, ব্রায়োফাইটাতে আছে, টেরিডোফাইটাতে আছে, তারপরে যারা যায় সবার মধ্যেই আছে। সব বাকিদের মধ্যে ধরো আমরা শৈবালে নাই, ছত্রাকে নাই, হ্যাঁ, বন্ধা কোষের আবরণ দ্বারা এদেরকে আমরা আলাদা করতে পারি না, ঠিক আছে? বুঝলা এইটুকু? যদি বুঝে থাকো তাহলে এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশনে যাচ্ছি। তো এটাও আমাদের কনসেপ্টেরই অংশ। যে কোনো ক্লাস, যে কোনো ক্লাস আমরা যখন বোটানি ক্লাস শুরু করব, ক্লাসের কিছু প্রিপারেশনস থাকে, আমরা এখনো ক্লাসের প্রিপারেশনস নিচ্ছি। আর এই চ্যাপ্টার তো খুবই সহজ চ্যাপ্টার, পড়ার দেখবা কিছুই নাই। আমি এখন যা পড়াই দিচ্ছি এরপরে জাস্ট তোমরা নিজেরা নিজেরা পড়তে চেষ্টা করবা। এগুলা হলো আমাদের মানে মানে বেসিক, বলে না যে বেসিক ভালো, বেসিক মানে কি, এই জিনিসগুলাই হচ্ছে বেসিক। তো আমরা এখনো পর্যন্ত পিলার করতেছি আর কি, এরপরে আমরা আস্তে আস্তে বিল্ডিং উঠাবো, ঠিক আছে? এখন দেখো যে বেনথাম হুকার নামে একজন সায়েন্টিস্ট আছে, ঠিক আছে? মানে দুইজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি, বেনথাম এবং হুকার। বেনথাম এবং হুকার নামে দুইজন সায়েন্টিস্ট আছে। তো এই বেনথাম এবং হুকার ওনারা শ্রেণীবিন্যাস করছেন। বেনথাম হুকারের শ্রেণীবিন্যাসটা পড়বো এখন আমরা। বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস ওনারা কাকে শ্রেণীবিন্যাস করছে জানো? উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করছে। ওনারা কাকে শ্রেণীবিন্যাস করছে? উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করছে, বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। ওনারা টোটাল যে উদ্ভিদ জগৎ আছে, উদ্ভিদকে ওনারা ক্লাসিফাই করলো কিসের উপর ভিত্তি করে? ফুল হয় কিনা তার উপর ভিত্তি করে, ঠিক আছে? ফুল এবং বীজ, ফুল বা বীজ যে দুইটার যে কোনো একটাকে ধরতে পারো আর কি, ফুল বা বীজের উপর ভিত্তি করে ওনারা ভাগ করছে, ঠিক আছে? সো এটা এটা যখন ভাগ করলো, দেখো তো কি কি হতে পারে। একটা হতে পারে হচ্ছে সপুষ্পক, একটা হতে পারে হচ্ছে সপুষ্পক এবং স্ববীজী, সপুষ্পক এবং স্ববীজী, এটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে অপুষ্পক, ঠিক আছে? ছোটবেলায় শিখে আসছো না, ছোটবেলায় শিখে আসছো না সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, তাই না? ছোটবেলা 6, 7, 8-এ পড়ানো হয়। অপুষ্পক বা এদের মধ্যে কোনো বীজ হয় না, তাহলে এরা হচ্ছে কি অবীজী, ঠিক আছে? এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, বীজের কাজ কি? এটা কি কখনো খেয়াল করছো বীজ কেন লাগে? তাহলে যারা কিনা স্ববীজী এরা হচ্ছে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে, ঠিক আছে? বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করবে এরা, ঠিক আছে? এরা কি করবে? বীজের মাধ্যমে বংশ বৃদ্ধি, বংশ বৃদ্ধি করবে, ঠিক আছে? বীজের মাধ্যমে বংশ বৃদ্ধি করবে, এরা হলো স্ববীজী। আর যারা অবীজী এদের তো বীজ নাই, বীজ না থাকার ফলে এরা স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করবে, স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি, ঠিক আছে? মাধ্যমে বংশ বৃদ্ধি করবে, স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এদের না আলাদা আলাদা কিছু নাম আছে। যেমন যারা কিনা স্ববীজী এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করতেছে এদেরকে বলা হয়ে থাকে ফেনেরোগ্যামিয়া, ফেনেরোগ্যামিয়া, ঠিক আছে? এদেরকে বলা হয়ে থাকে ফেনেরোগ্যামিয়া, ঠিক আছে?
আর যারা কিনা অবীজি এবং বীজ নাই দেখে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে এদেরকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। তো আমি এভাবে পড়তাম তোমাদের মতো যখন ছিলাম ছোটখাটো স্টুডেন্ট আর কি। বেশি দিন আগে না, মাত্র 10 বছর আগে এইচএসসি পরীক্ষা দিছি, বুঝছো? বেশি দিন আগে না, বললাম তো। তোমরা এইচএসসি কত 26, আমি ছিলাম তোমাদের চাইতে এইচএসসি ব্যাচ অনুযায়ী 11 বছরের সিনিয়র। বেশি না, এই তো মাত্র কিছুদিন আগেই এগুলা পড়লাম। ঠিক আছে, তোমরা এখন যে সিলেবাসটা পড়ো আমরা এই সিলেবাসের প্রথম ব্যাচ। তো চলো দেখি আমরা ক্রিপ্টোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে কৃপণ। ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে কৃপণ। কৃপণ মানে কি? তো কৃপণেরও কিছু লেভেল থাকে। কিছু কৃপণ থাকে একদম বেশি কৃপণ, কিছু আছে মোটামুটি কৃপণ, কিছু আছে কম কৃপণ। তাহলে এই ক্রিপ্টোগ্যামিয়া কৃপণের লেভেল অনুযায়ী এটাকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি ক্রিপ্টোগ্যামিয়াকে। কি কি তিনটা ভাগে ভাগ করতে পারি দেখো। ক্রিপ্টোগ্যামিয়ার তিনটা ভাগ যদি আমরা খেয়াল করি, ক্রিপ্টোগ্যামিয়ার প্রথম ভাগ, ঠিক আছে, ক্রিপ্টোগ্যামিয়ার প্রথম ভাগ এটাকে বলি আমরা থ্যালোফাইটা। ক্রিপ্টোগ্যামিয়ার যে প্রথম ভাগ আছে এটাকে বলা হয় থ্যালোফাইটা। ক্রিপ্টোগ্যামিয়ার দ্বিতীয় ভাগ এটাকে বলা হয় ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, ঠিক আছে। এবং ক্রিপ্টোগ্যামিয়ার যে তৃতীয় ভাগ এটাকে বলা হয় টেরিডোফাইটা। টেরিডোফাইটা মানে এই তিনজন হচ্ছে কৃপণ। তো তিনজন কৃপণের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ থ্যালোফাইটা, সবচেয়ে কম কৃপণ টেরিডোফাইটা, মোটামুটি কৃপণ ব্রায়োফাইটা। আছে না তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ আছে কখনোই কোনোভাবেই একসাথে খাইলে টাকা পয়সা দিতে চায় না, থাকে না? ওরা একটু বেশি কৃপণ, ওদেরকে বলবা থ্যালোফাইটা। রিক্সা ভাড়া দিতে চায় না, একসাথে 3 জন গেছে বা 2 জন গেছে, হ্যাঁ, থাকে এরকম কিছু, ওরা হলো থ্যালোফাইটা। ঠিক আছে। আর স্টুডেন্ট মাত্রই কিছুটা কৃপণ হবে, এটা স্বাভাবিক, কারণ স্টুডেন্ট লাইফে একটু টাকা পয়সা সবাই চায় যে একটু সেভ করে আহ, অন্য একটা কিছু মানে তোমার রিক্রিয়েশন করার জন্য। ধরো আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমরা হচ্ছে রিক্সা ভাড়া বাঁচায়ে তখন ধরো যে একদিন একটা বার্গার খাইলাম বন্ধুদের সাথে, ঠিক আছে, মানে এইরকম আর কি। এটা সবার মধ্যেই খুব কমন আর কি। তো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বললাম আমরা যে এরা হলো কি কৃপণের লেভেল, একদম নিচু স্তরের, মধ্যবর্তী, একটু উচ্চ স্তরের কৃপণ। আর কৃপণ না যারা, হ্যাঁ, এদের মধ্যে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো নগ্নবীজি, একটা হলো নগ্নবীজি, ঠিক আছে, নগ্নবীজি, যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে। আরেকটা হলো আবৃত বীজি। একটা হলো নগ্ন বীজি আর একটা হলো আবৃত বীজি। ঠিক আছে, আবৃত বীজি মানে হচ্ছে যার বীজ আবৃত অবস্থায় থাকে আর কি। ঠিক আছে, ওটা সম্পর্কে আসবো পরে। এটাও কিন্তু আমাদের আরেকটা লেকচার আছে, নগ্ন বীজি আবৃত বীজি, চ্যাপ্টার 7, তাই না? ফার্স্ট ইয়ারের মনে হয় শেষ চ্যাপ্টার, চ্যাপ্টার 7। আচ্ছা, তারপর দেখি আমরা এদের যে কৃপণের লেভেল, কতটুকু কৃপণের লেভেল দেখো। যে কিনা থ্যালোফাইটা এত বেশি কৃপণ, ও বাড়ি তো নাই, ওর গাড়িও নাই, যার বাড়ি নাই গাড়ি থাকার প্রশ্নই আসে না। এত বেশি কৃপণ যে ওর কাপড়ও নাই। ভাইয়া এই কথার মানে কি? বাড়ি নাই, গাড়ি নাই, কাপড় নাই, এ কথা তোমার মনে রাখার জন্য খবরদার এই কথা পরীক্ষার হলে লিখো না। পরীক্ষার হলে এই কথা লিখো না, পরে আবার বদনাম করবা যে উদ্ভাসের ক্লাসে এগুলা শেখানো হয়েছে। আমি তোমাদের মনে রাখার জন্য বললাম এটা। তো প্রথমে বলি বাড়ি নাই। বাড়ি নাই কথাটার মানে কি? বাড়ি নাই এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এর দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, ঠিক আছে, মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, বিভক্ত নয়, ঠিক আছে। তো যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভাজন করা যায় না তাদেরকে বায়োলজিতে একটা টার্ম বলে, তাদেরকে বলা হয় থ্যালোয়েড। বায়োলজি পড়তে গিয়ে যেখানে এই এট কথাটা পাবা, এই কথাটার অর্থ হলো মতো। এট কথাটার অর্থ হলো মতো। যেমন তোমরা ব্যাকটেরিয়া পড়তে গিয়ে পড়ছো না নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড কথাটার মানে কি? নিউক্লিয়াসের মতো। নিউক্লিয়াস না, কিন্তু নিউক্লিয়াসের মতো। থ্যালোয়েড জিনিসটা হচ্ছে থ্যালাসের মতো। থ্যালাস মানে কি? জাস্ট একটা পাতার মতো আর কি, এরকম কিছু, হ্যাঁ, থ্যালাসের মতো। তাহলে বাড়ি নাই, ঠিক আছে। এরপরে বলছি কি গাড়ি নাই। গাড়ি নাই মানে পরিবহন টিস্যু নাই। পরিবহন টিস্যু নাই, ঠিক আছে, পরিবহন টিস্যু নাই। এরপরে বলছি কি কাপড় নাই। কাপড় নাই মানে হচ্ছে এদের যে জননাঙ্গ আছে, এদের যে জননাঙ্গ আছে বন্ধা কোষের জননাঙ্গ, বন্ধা কোষের আবরণ দ্বারা আবৃত নয়।
আবৃত নয়। এগুলা হলো সুফি কথাবার্তা, ভালো কথাবার্তা। মনে রাখবা বাড়ি নাই, গাড়ি নাই, কাপড় নাই। লিখবা বাড়ি নাই মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, পরিবহন টিস্যু নাই, জননাঙ্গ বন্ধাকোষের আবরণ দ্বারা আবৃত নয়। এখন ভাইয়া এই যে আমরা এখানে পড়লাম যে থ্যালোফাইটা, এটা মানে কি বুঝতেছি না তো। আমরা আগের লেকচারে পড়ে আসছি শৈবাল এবং ছত্রাক সম্পর্কে, তাই না? এই থ্যালোফাইটা মানে হচ্ছে শৈবাল এবং ছত্রাক। তাই দেখো তো, তোমরা যখন শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য পড়ো, তোমরা এরকম বৈশিষ্ট্য পড়ছো না? এরা অপুষ্পক, স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। তো এটাও তো শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, পরিবহন টিস্যু নাই, জননাঙ্গ বন্ধাকোষের আবরণ দ্বারা আবৃত নয়। কমন বৈশিষ্ট্য না? তাহলে বেন্থামুকারের ক্লাসিফিকেশন পড়ার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু পড়ে ফেলতে পারি, অনেক বৈশিষ্ট্য পড়ে ফেলতে পারি। এখন আসো ব্রায়োফাইটা। আচ্ছা, এখন যদি কেউ যদি কৃপণতা কমাইতে চায়, যার বাড়ি নাই, গাড়ি নাই, কাপড় নাই, ঠিক আছে, যার বাড়ি নাই, গাড়ি নাই, কাপড় নাই, এখন বাড়ি, গাড়ি, কাপড় নাই, এর মধ্যে কৃপণতা কমাইতে চাইলে সর্বপ্রথম সে কোনটা কিনবে? ডেফিনেটলি কাপড় কিনবে, তাই না? প্রথমে সে হচ্ছে লজ্জা নিবারণ করবে, কাপড় কিনবে। এই ব্রায়োফাইটা কৃপণতা কমাইছে, কাপড়টা কিনছে, ঠিক আছে, বাদ বাকিগুলা কিনতে পারে নাই, শুধু কাপড়টা কিনছে। কাপড়টা কিনছে মানে হচ্ছে জননাঙ্গ বন্ধাকোষের আবরণ দ্বারা আবৃত, কিন্তু বাড়ি নাই। বাড়ি না থাকলেও ও একটা ভাড়া বাসায় থাকে। ভাড়া বাসা মানে হচ্ছে কি, ওর পাতা এবং কাণ্ড আছে কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড আছে, এটা একটু পরে বলবো। পাতা এবং কাণ্ড আছে, তো মোটামুটি একটা ভাড়া বাসায় থাকে, কিন্তু গাড়ি নাই। ভাস্কুলার বান্ডল, ভিভি মানে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল নাই, ঠিক আছে। এবং যেহেতু কৃপণতা কমাইছে, লজ্জা নিবারণ করছে, বন্ধাকোষের আস্তরণ আছে, বন্ধা কোষের আবরণ আছে, ঠিক আছে, বন্ধা কোষের আবরণ আছে, বন্ধা কোষের আবরণ আছে, ঠিক আছে। কাণ্ড পাতা বিভক্ত কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড আছে, ভাস্কুলার বান্ডেল নাই, বন্ধা কোষের আবরণ আছে। বুঝতে পারলা এইটুকু? আচ্ছা, তো এইটুকু যদি বুঝে থাকো তাহলে মোটামুটি আমাদের এই সেগমেন্ট পড়া হয়ে গেছে। এবারে আসো টেরিডোফাইটার ক্ষেত্রে। ও তো কৃপণতা আরো কমাইছে, তো কৃপণতা কমানোর মাধ্যমে আমরা টেরিডোফাইটার ক্ষেত্রে দেখব কিছু আরো উন্নত বৈশিষ্ট্য হয়েছে। এটা প্রথম উদ্ভিদ যাকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি। ও একটা বাড়ি কিনছে, মূল কাণ্ড পাতা, কোন রকম একটা গাড়ি কিনছে, পরিবহন টিস্যু আছে, ভাস্কুলার বান্ডল আছে, ঠিক আছে। আর বন্ধা কোষের আবরণ তো, যেহেতু ব্রায়োফাইটাই কাপড় কিনে ফেলছে, ও তো আরো ভালো কাপড় কিনছে, ঠিক আছে। বন্ধা কোষের আবরণ আছে, বন্ধা কোষের আবরণ আছে, ঠিক আছে। কোথায় আছে? জননাঙ্গের মধ্যে আছে আর কি। ওকে। আর নগ্নবীজি আবৃতবীজি আলাদা লেকচারে আমরা ডিটেলসে পড়বো ইনশাআল্লাহ, টেনশন নিও না, ওই লেকচারে ডিটেলস পড়া হবে। তবে এখানে কিছু কথা বলা প্রয়োজন। নগ্নবীজির হচ্ছে কি নাই, মানে গর্ভাশয় নাই, এই কারণে ফল হয় না, ঠিক আছে। নগ্নবীজিতে কি হয় না? ফল হয় না, ফল হয় না। ভাই এতটুকু পর্যন্ত যা কিছু বললাম সবার কি ক্লিয়ার হয়েছে? একজন একটা কোয়েশ্চেন করছো, একজন একটা কোয়েশ্চেন করছে হচ্ছে রাইজয়েড কি, এটা ডিটেলস একটু পরে বলবো। এটা মূলের মতো একটা স্ট্রাকচার, কিন্তু মূল না। মূলের সাথে রাইজয়েডের কিছু পার্থক্য আছে। মূল হচ্ছে বহুকোষী হয়ে থাকে, রাইজয়েড এককোষী হয়ে থাকে, বাট দুইটার কাজ একই, কাজের দিক থেকে একই। এটা খনিজ লবণ এবং পানি শোষণ করে, ঠিক আছে। আচ্ছা, সবার কি ক্লিয়ার হয়েছে? হয়েছে সবার ক্লিয়ার? বন্ধা কোষের দরকার কি? বন্ধা কোষের দরকার হচ্ছে জননাঙ্গকে রক্ষা করার জন্য, স্পোর গুলাকে রক্ষা করার জন্য, যেন কোনোভাবে স্পোর বিনষ্ট না হয়, ঠিক আছে, যেন কোনোভাবে স্পোর বিনষ্ট না হয়। অল ক্লিয়ার? ঠিক আছে। বিভক্ত নয় মানে এগুলা নাই, দেহকে বিভক্ত করা যায় না। মানে এই ধরো কারো এমন একটা শুধু কোনো একটা রুম আছে, ধরো যারা হচ্ছে বস্তিতে থাকে শুধু একটা রুম থাকে, ওদের কি ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম আলাদা করা যায়? যায় না, ওই কথাটাই বলছে আর কি, ঠিক আছে। ওকে, সবাই বলছে অল ক্লিয়ার, তাহলে অল ক্লিয়ার হয়ে গেলে আমি তো পরের স্লাইডে যেতেই পারি। তোমরা দেখো ব্রায়োফাইটা এই জিনিসটা সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত, মস সম্পর্কে ছোটবেলায় পড়ছো না, মস, ফার্ন। আমরা ব্রায়োফাইটা বলতে অ্যাকচুয়ালি মসবর্গীয় উদ্ভিদকে বুঝি, ঠিক আছে। টেরিডোফাইটা বলতে অ্যাকচুয়ালি আমরা ফার্নবর্গীয় উদ্ভিদকে বুঝি। তোমরা নিশ্চয়ই তোমাদের কলেজে অথবা তোমাদের যে স্কুলে ছিল সেই স্কুলে অথবা তোমাদের বাসায় যদি কোনো পুরাতন ওয়াল থাকে, সেই ওয়ালে এরকম কিছু ওয়াল দেখতে পাও, সবুজ কালারের আস্তরণ থাকে। এগুলাই হচ্ছে বিভিন্ন রকমের ব্রায়োফাইটস, ঠিক আছে। তো এই ক্রিপ্টোগ্যামস যেটা বলছিলাম, তার মধ্যে দেখো দুইটা ক্লাসিফিকেশন আছে, হায়ার আর লোয়ার।
হায়ার বলছে ব্রায়োফাইটা টেরিডোফাইটাকে, লোয়ার বলছে শৈবাল এবং ছত্রাক। এই জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি। ওই যে ভাইয়া যেটা লিখে পড়াইছি ওইটার সারমর্ম আছে এখানে, তোমরা চাইলে নিজেরা এটা রিডিং দিতে পারো। ওখানে যা আছে এখানেও তাই আছে, একটু বই আকারে লেখা আছে আর কি। এটা তোমাদের প্যারালাল টেক্সটের একটা স্ক্রিনশট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবারে দেখো ব্রায়োফাইটার পরিচিতি। ব্রায়োফাইটার পরিচিতি কি? এটা মসবর্গীয় উদ্ভিদ, আমরা জানি। উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদ মানে হচ্ছে এই উদ্ভিদটার বেঁচে থাকার জন্য, এই উদ্ভিদটার বেঁচে থাকার জন্য স্থল এবং জল দুইটাই প্রয়োজন হয়। ব্রায়োফাইটার যে নিষেক ক্রিয়া হয়, নিষেক ক্রিয়াটা হওয়ার জন্য জলীয় মাধ্যম প্রয়োজন হয়, এই কারণে এটাকে উভচর উদ্ভিদ বলা হয়। আমরা যদি ব্যাঙের কথা চিন্তা করি, ব্যাঙকে বলা হয় কি? উভচর প্রাণী। কেন উভচর প্রাণী বলা হয়? কারণ ব্যাঙাচি দশাটা থাকে হচ্ছে পানিতে, কিন্তু পরবর্তীতে ব্যাঙ যখন তোমার ম্যাচিওর হয়ে যায়, পরিণত হয়ে যায়, তখন কিন্তু স্থলে বসবাস করে, আবার জনন করার জন্য যায় পানিতে। এই কারণে এদেরকে আমরা উভচর উদ্ভিদ বলি। এবং এসব কিন্তু বর্ষাকালে দেখা যায়, শীতকালে কিন্তু এগুলো খুব বেশি দেখা যায় না, তাই না? শীতকালে কিন্তু খুব বেশি দেখা যায় না। প্রতিভা একটা কোশ্চেন করছে, এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট? এটার অ্যান্সার আমি ক্লাসের শেষে দিব। এখনই যদি দিয়ে দেই তো তোমরা বলবা যে ভাইয়া তাহলে পড়তেছি কেন? কোথায় কোথায় ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট না পরে বলা যায়। ঠিক আছে, ঠিক আছে। কোথায় বায়োলজি পড়তে গিয়ে কোনো চ্যাপ্টারকে একদম বাদ দিয়ে দেওয়া যাবে না। চ্যাপ্টারের কিছু অংশ কোন জায়গাটা থেকে প্রশ্ন হয় সেটা ধরতে হবে। ক্লাসের শেষে বলবো কোন জায়গা থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো অনেকগুলা পাওয়া যায়। এখন ব্রায়োফাইটা যে, এই ব্রায়োফাইটা জিনিসটা কি? এটা কিন্তু একটা বিভাগ। আমরা যে কিংডম প্ল্যান্টটি বলি না, এই ব্রায়োফাইটা হচ্ছে কি? একটা বিভাগ। এটাকে ডিভিশনে ভাগ করি না আমরা কিংডম প্ল্যান্টটিকে? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলো হচ্ছে এক একটা বিভাগ, বা মানে যেটাকে বলি ডিভিশন আর কি। সো এক একটা ডিভিশন বা এক একটা বিভাগ কয়েকটা শ্রেণীতে বিভক্ত না? এরকম ব্রায়োফাইটাতে তিনটা শ্রেণী আছে। একটাকে বলা হয়েছে হেপাটিকি, অ্যানথারোসিটি, মাসাই। ওই যে আমরা মস বলি না, মস হচ্ছে এই মাসাইয়ের মধ্যে পড়বে। হেপাটিকিকে আরেকটা নামে ডাকা হয় লিভারওয়ার্ট। এটা একটা ক নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ক নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ক নাম্বারের কোশ্চেন, দেখাই দেই। হেপাটিকি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে লিভারওয়ার্ট কি বা কাকে বলে, এই লাইন লিখলেই হয়ে যাবে। কিন্তু যদি এটা খতে আসে তখন দেখো একটু কিন্তু চেঞ্জ করতে হবে। কিরকম লিখতে হবে যদি খেয়াল করো, তুমি বলবা হেপাটিকি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভারওয়ার্ট বলা হয়। একটু কারণ বলতে হবে কেন। কারণ এই হেপাটিকি সদস্যদের যে বাহ্যিক আকৃতি, এটা দেখতে মানব দেহের লিভার বা যকৃতের মতো, এই কারণে এটাকে বলা হয় লিভারওয়ার্ট। ছবির মতো দেখো, দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখতে হচ্ছে যকৃতের মতো। ঠিক আছে, যকৃতের মতো। আর এই যকৃতের ইংলিশ হচ্ছে লিভার, এই কারণে বলা হয় লিভারওয়ার্ট। ঠিক আছে, ওয়ার্ট মানে হলো ক্ষুদ্র উদ্ভিদ, এরকম আর কি। আর হেপাটিকি কথাটা ওই জায়গা থেকে আসছে, হেপাটো মানে যকৃত সম্পর্কিত আর কি। ঠিক আছে, ঠিক আছে। এই ব্রায়োফাইট পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায়, তবে দার্জিলিং এ সবচেয়ে বেশি পাওয়া যায়, এই কারণে দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটের স্বর্গ। দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটের স্বর্গ। তো উভচর উদ্ভিদ বলতে কি বোঝায় অলরেডি ভাইয়া বলে ফেলছি, তোমরা এখান থেকে আরেকবার রিডিং দিবা। ঠিক আছে, এখন আসো ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা পড়ার আগে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলা পড়লাম বা যেভাবে কনসেপ্ট বিল করলাম, এখন আমরা নিজে নিজে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য বের করার ট্রাই করি, চলো। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়তেছি হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করো। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, যেমন প্রথম কথা বলো তো ভাই, এই ব্রায়োফাইটা এটা কি আমাদের এটা কি আদিকোষী না প্রকৃত কোষী? আদিকোষী নাকি প্রকৃত কোষী বলো? ব্রায়োফাইটা কি আদিকোষী না প্রকৃত কোষী? ডেফিনেটলি প্রকৃত কোষী। ঠিক আছে, ডেফিনেটলি প্রকৃত কোষী বা ইউক্যারিওটিক, তার মানে এটা একটা প্রকৃত কোষী। এবং প্রকৃত কোষীদের মধ্য থেকেও বলা হয়ে থাকে এটা বহুকোষী। প্রকৃত কোষী এবং বহুকোষী, অনেকগুলা কোষ নিয়ে তৈরি হয় যারা, তাদেরকে বলে থাকি বহুকোষী। দ্বিতীয় কথা, এরা সবুজ বর্ণের হয়ে থাকে, মানে এটা উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত। সবুজ হয়ে থাকে তার মানে কি করতে পারে এরা? এরা হচ্ছে আমাদের যেই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এটা করতে সক্ষম। সালোক সংশ্লেষণে সক্ষম, সালোক সংশ্লেষণে সক্ষম। ঠিক আছে, থার্ড কথা, এরা কি সপুষ্পক না অপুষ্পক? পড়ছো না একটু আগে? তাহলে এরা কি হবে? অপুষ্পক।
অপুষ্পক অবীজি। তাহলে এটা কার মাধ্যমে বংশ বিস্তার করবে? স্পোরের সাহায্যে বংশ বৃদ্ধি করবে। স্পোরের সাহায্যে বংশ বৃদ্ধি করবে। থার্ড কথা, মানে আচ্ছা পঞ্চম কথা, বলো এটার কি ভাস্কুলার বান্ডেল আছে কি নাই? পরিবহন টিস্যু নেই। তারপরে চলে আসলো বন্ধ্যাকোষের আস্তরণ। বন্ধ্যাকোষের আবরণ নেই। ঠিক আছে, তো দেখো এগুলা কি ব্রায়োফাইটের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? পড়ে তো নাকি? ঠিক আছে, আচ্ছা এরপর বলো, এর যে মূল দেহ ছিল, এর মূল দেহকে কি মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারছি আমরা? না, এর কাণ্ড এবং পাতা আছে। কাণ্ড এবং পাতা থাকলেও মূল নেই। কাণ্ড এবং পাতা আছে, ঠিক আছে, কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নেই। কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নেই। কাণ্ড পাতা আছে কিন্তু মূল নেই, ঠিক আছে। বন্ধ্যাকোষের আবরণ নেই, কাণ্ড পাতা থাকলেও মূল নেই, ঠিক আছে। মূলের পরিবর্তে তার কি থাকে? রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে তার কি থাকে? রাইজয়েড থাকে, ঠিক আছে। এরপরের কথা, যেটা মেইনলি ইম্পর্টেন্ট কথা, এর মূল দেহটা কি স্পোরোফাইটিক হবে নাকি গ্যামিটোফাইটিক হবে বলো তো? এর মূল দেহটা কি গ্যামিটোফাইটিক হবে নাকি স্পোরোফাইটিক হবে? আচ্ছা বন্ধ্যাকোষের আবরণ তোর আছে, ভেরি গুড, ওর তো বন্ধ্যাকোষের আবরণ আছে। থ্যালয়েডের নাই, বন্ধ্যাকোষের আবরণ আছে, হ্যাঁ বন্ধ্যাকোষের আবরণ আছে, থ্যাংক ইউ, অনেকেই ধরতে পারছে। এটা থ্যালাফাইটার নাই। আচ্ছা এখন বলো, এটার কি মূল দেহটা মানে স্পোরোফাইটিক হবে নাকি গ্যামিটোফাইটিক হবে বলো তো? আরে টুয়াইজেন কেন বলছো? এই যে শুরুতে পড়াইছি, কোথায় 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 কোথায়, ব্রায়োফাইটা এন, টেরিডোফাইটাকে বলছি একটা ল্যান্ডমার্ক, এটা প্রথম ভাস্কুলার, প্রথম ডিপ্লয়েড, ঠিক আছে। তাহলে ব্রায়োফাইটার মূল দেহটা কি হবে? গ্যামিটোফাইটিক হবে, ঠিক আছে। ব্রায়োফাইটার মূল দেহ হবে গ্যামিটোফাইটিক। গ্যামিটোফাইটিক। তো দেখো পয়েন্ট কি একটাও মুখস্থ করাইছি? কিন্তু তুমি কিন্তু পারবা, মুখস্থ করাই নাই কিন্তু তুমি পরীক্ষায় আসলে পারবা। এটাই হচ্ছে ক্লাস করার উদ্দেশ্য, আমি যেন ক্লাস থেকে কিছু জিনিস বুঝে নিয়ে যেতে পারি, যেন আমি পরীক্ষায় লিখতে পারি, এটাই তো উদ্দেশ্য, তাই না? এখন চলো আমরা দেখি বইতে কি লিখছে। দেখো বইয়ের সাথে মিলাই, বহুকোষী অপুষ্পক অজীবী অবীজি পড়ে ফেলছি। দেহের মধ্যে নরম কাণ্ড পাতার মতো অংশে চিহ্নিত করা যায়, মূল নেই তবে এককোষী রাইজয়েড আছে। এই রাইজয়েডের মধ্যে দেখা যায় যে তোমার রাইজয়েড ছাড়াও বহুকোষী স্কেল থাকে। স্কেল মানে হলো আবরণী, স্কেল মানে হলো আবরণী, ঠিক আছে, স্কেল মানে হলো আবরণী, বহুকোষী আবরণী থাকে আর কি নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ভাস্কুলার টিস্যু নাই, যৌন জনন উগ্যামাস প্রকৃতির। এটাও কিন্তু আমরা আমাদের যেই তোমার কি বলে শৈবাল পড়ার সময় পড়ছি, যৌন জনন 3 রকম হতে পারে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। উগ্যামাস বলতে আমরা কি বুঝি? উগ্যামাস বলতে আমরা বুঝি যে এটার যে শুক্রাণু থাকবে, শুক্রাণুটা হবে কি সচল, শুক্রাণুটা হবে হচ্ছে সচল এবং ছোট, ঠিক আছে, আকারে ছোট। আর এটার যে ডিম্বাণুটা থাকবে বা স্ত্রী জনন কোষ যেটা থাকবে, এটা হবে হচ্ছে নিশ্চল। ডিম্বাণুটা হবে হচ্ছে নিশ্চল এবং আকারে বড়, নিশ্চল এবং আকারে বড় হবে, ঠিক আছে। তো জননাঙ্গ বহুকোষী, বন্ধ্যাকোষের আবরণ দ্বারা আবৃত বলছি। স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম। এই নামগুলা মুখস্থ রাখতে হবে একটু, ঠিক আছে। তো দেখো এরপর দেখো প্রকৃতি, উভচর উদ্ভিদ, ভ্রূণ বহুকোষী, যৌনুক্রম, গ্যামিটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণদশা, হ্যাপ্লয়েড গ্যামিটোফাইট, ঠিক আছে, হ্যাপ্লয়েড গ্যামিটোফাইট পড়ে ফেলছি। এরপর দেখো স্পোর, এটা হোমোস্পোরাস বা হেটেরোস্পোরাস দুই রকম হতে পারে না, এটা শুধু হোমোস্পোরাসই হয়ে থাকে, এটা হোমোস্পোরাস পড়ো, মানে স্পোর একই রকম হয়, ছোট বড় নাই স্পোরের মধ্যে, হ্যাঁ। স্পোরোফাইট, স্পোরোফাইটের যে অংশটা পাওয়া যায় সেটাকে বলা হয় পদ, সিটা, ক্যাপসুলে বিভক্ত, ঠিক আছে। স্পোরোফাইট জিনিসটা মানে কি, এটা পড়ার জন্য একেবারে আমাদের চ্যাপ্টারের শুরুতে যাইতে হবে, এটা আলাদা আর কোনো ছবি রাখা হয় নাই, এখানটাতে দেখতে পাই আমরা। এখানেও ঠিক ভালো বোঝা যাচ্ছে না, এখানেও ঠিক ভালো বোঝা যাচ্ছে না, ছোট ছোট কিছু কিছু আছে এখানে একদম নিচের দিকে দেখবা কি, মানে এগুলা তো হচ্ছে টেরিসের ক্রোজিয়ার,
কিন্তু নিচের দিকে দেখো কিছু কিছু দেখা যাচ্ছে যে একদম পাতার থেকে কিছু তোমার এরকম লাইন উঠে গেছে। আমি এটা আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি, প্রবলেম নেই। ঠিক আছে, এখানে দেখাই দিচ্ছি। এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, এখানে রাখা নাই। এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে যদি খেয়াল করো এরকম হচ্ছে আমাদের রিক্সিয়া পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে ধরো এই হচ্ছে আমাদের একটা রিক্সিয়া, ধরো এই হচ্ছে আমাদের যে কোনো একটা রিক্সিয়ার নিচে এরকম অনেকগুলা রিক্সিয়া আছে। দেখা যাবে কি এই রিক্সিয়ার দেহ থেকে এরকম কিছু লম্বা লম্বা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এরকম লম্বা লম্বা কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই যে উপরের যে অংশটা এটাকেই বলা হয় হচ্ছে ক্যাপসুল, উপরের যে অংশটা এটাকেই বলা হয় হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, নিচের এটাকে বলা হয় হচ্ছে সিটা, আর এখানে যেটা আছে এটাকে বলা হয় পদ। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে স্পোরোফাইটিক অংশ, এই অংশটুকু হচ্ছে স্পোরোফাইটিক অংশ। এবং একটা কথা একটু এখান থেকে দেখো, বইয়ে একটা কথা পাবা তোমরা পড়তে গিয়ে, যে এরকম একটা কথা যে ব্রায়োফাইটার স্পোরোফাইটিক অংশ গ্যামিটোফাইটিক দশার উপর নির্ভরশীল। এখন দেখো এটা তো এই যে নিচের যেটা আছে এটাকে বলছি আমরা, ধরো এটাকে বলছি আমরা গ্যামিটোফাইটিক, এটাকে বলছি আমরা গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটিক দশা। ঠিক আছে, এটাকে বলছি আমরা গ্যামিটোফাইটিক দশা। এই গ্যামিটোফাইটিক দশা পুষ্টি দিচ্ছে দেখেই কিন্তু স্পোরোফাইটিক দশা বেঁচে আছে। গ্যামিটোফাইটিক দশা না থাকলে এই স্পোরোফাইটিক দশা কিন্তু বেঁচে থাকতো না। গ্যামিটোফাইটিক দশা আছে দেখেই স্পোরোফাইটিক বেঁচে আছে। তার মানে এখানে একটা কথা বলে এরকম, স্পোরোফাইটিক দশা সম্পূর্ণভাবে গ্যামিটোফাইটিক দশার উপর নির্ভরশীল, স্পোরোফাইটিক দশা সম্পূর্ণভাবে গ্যামিটোফাইটিক দশার উপর নির্ভরশীল। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো নতুন আরেকটা কথা পাইলাম, শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, মানে শুক্রাণুতে দুইটা ফ্লাজেলা থাকে আর কি। ঠিক আছে, দ্বিফ্লাজেলা বিশিষ্ট, নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, পড়ে ফেলছি। এই জিনিসটা ক নাম্বারের কোশ্চেনে আছে, প্রোটোনেমা বলতে কি বোঝায়। তো আমাদের এই ব্রায়োফাইটার যে স্পোর আছে, স্পোর অঙ্কুরিত হয়ে যা কিছু তৈরি করে তাই প্রোটোনেমা। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রোটোনেমা কি, এই লাইনটা লিখলেই হবে। স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি যে থ্যালাস গঠন করে তাকে বলা হয় প্রোটোনেমা। স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি যে থ্যালাস গঠন করে তাকে বলা হয় প্রোটোনেমা। ঠিক আছে, স্পোর অঙ্কুরিত হয়ে, স্পোর অঙ্কুরিত হয়ে যা কিছু গঠন করে তাকে বলা হয় প্রোটোনেমা। নাফিসা বলছে যৌনক্রম বুঝি নাই, ক্লাস করতে থাকো বুঝে যাবা, যৌনক্রমের পড়া সামনে আছে, ডিটেলস আছে সামনে, ক্লাস করতে থাকো বুঝে যাবা। এই জায়গা থেকে সবই আমরা পড়ছি, একটা জিনিস পড়ি নাই, দেহের টিস্যু প্যারেনকাইমা। প্যারেনকাইমা কথার মানে কি, এটা এক রকমের স্থায়ী টিস্যু যাদের হচ্ছে সাইজ শেপ সবকিছু একই রকম থাকে, সাইজ শেপ সবকিছু একই রকম থাকে আর কি। ঠিক আছে, ওকে। তো মোটামুটি আমরা এগুলা পড়ে ফেলছি। এখন আসো ব্রায়োফাইটা, এই যে আমাদের ডিভিশনটা আছে বা ব্রায়োফাইটা নামের যেই বিভাগটা আছে, এই বিভাগের আন্ডারে কিন্তু অনেকগুলা উদ্ভিদ আছে। ঠিক আছে, যে কোনো একটাকে স্পেসিমেন হিসেবে পড়তে হবে। যেমন তোমরা সবাই হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, আবার তোমার নিজের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, তাই না? তো এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, এতক্ষণ যা পড়লাম এগুলা কমন বৈশিষ্ট্য ব্রায়োফাইটার। এখন আমাদের একটা স্পেসিস আছে রিক্সিয়া, এটা সম্পর্কে বা স্পেসিমেন হিসেবে এটাকে পড়তে হবে রিক্সিয়া। তাহলে রিক্সিয়া হচ্ছে কার সদস্য, ব্রায়োফাইটার সদস্য। এটা গ্রেড দরকার নাই, যখন আমার শ্রেণী বিন্যাস আসবে কিংডম, প্ল্যান্টি, ডিভিশন, ব্রায়োফাইটা, ক্লাস, হেপাটিকি। ঠিক আছে, এই নিচের এটা মুখস্থ করতে হবে। অর্ডার হচ্ছে মার্কেনশিয়ালস, অর্ডার হচ্ছে মার্কেনশিয়ালস। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ রাখো। তারপর দেখো ফ্যামিলি, যেহেতু জেনাস রিক্সিয়া নিচে দাগ দিবা, রিক্সিয়া জেনাস হলে ফ্যামিলি হবে রিক্সিয়াসি, রিক্সিয়া জেনাস হলে ফ্যামিলি হবে রিক্সিয়াসি। পড়া কমপ্লিট, এটা পড়ে ফেলছি। এবার আসো রিক্সিয়ার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে, চলো রিক্সিয়ার বাহ্যিক বৈশিষ্ট্য পড়ি। তো এতক্ষণ যা পড়ছো মানে ব্রায়োফাইটার যা বৈশিষ্ট্য, এর মধ্যেই কিন্তু রিক্সিয়ার বাহ্যিক বৈশিষ্ট্য। তো রিক্সিয়ার দেহ হচ্ছে গ্যামিটোফাইটিক, আশা করি বুঝছো। মূল দেহ হ্যাপ্লয়েড কোষ আছে, মানে এক সেট করে ক্রোমোজোম আছে তাদের। দেহ থ্যালয়েড, মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ঠিক আছে, এবং এখানে অবশ্যই একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে রাইজয়েড আছে, রাইজয়েড আছে। ঠিক আছে, মূল নাই কিন্তু মূলের পরিবর্তে মূলের মতোই অংশ এরকম একটা জিনিস রাইজয়েড থাকে। থ্যালাসটি সবুজ শায়িত বিষমপৃষ্ঠ, সবুজ শায়িত বিষমপৃষ্ঠ। থ্যালাস সবুজ বর্ণের, শায়িত মানে মাটিতে শোয়ানো অবস্থায় থাকে আর কি। এটা উদ্ভিদের মতো বাড়তে পারে না, উলম্বভাবে বাড়তে পারে না।
বিষম পৃষ্ঠ কথাটার মানে হচ্ছে কি, দুই পৃষ্ঠ আলাদা। যেই পৃষ্ঠে সূর্যের আলো পড়ছে ওই পৃষ্ঠ আর যে পৃষ্ঠে সূর্যের আলো পড়ছে না, এটা আলাদা, বিষম পৃষ্ঠ। ঠিক আছে। এবং দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট, এই কথাটার মানে কি, দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট এই কথাটার মানে কি, যদি একটু খেয়াল করো তো এখানে এটার যে প্রত্যেকটা অংশ থাকে জিনিসগুলা দেখে হচ্ছে এই যে অনেকটা দেখতে এরকম, জিনিসটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে। এই যে দেখো এটার অগ্রভাগ দুই ভাগে বিভক্ত, এটাকেই বলছে দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট। অগ্রভাগ দুই ভাগে বিভক্ত, এটাকে বলছে দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট। এই অংশটাকে বলা হয়েছে শীর্ষস্থ খাজ। এখন এই যে এই দুইটা শাখা, এটা একটা শাখা এটা একটা শাখা, তার অগ্রভাগ আবার দুই ভাগে বিভক্ত, এটাকে বলছে দ্ব্যাঘ্র শাখা। এখন এই দুইটা শাখার মাঝখানে, দুইটা শাখার মাঝখানে এই মাঝখানটাতে দেখা যায় কি এরকম একটা মধ্যশিরার মতো অংশ থাকে। ঠিক আছে। এরকম একটা মধ্যশিরার মতো অংশ আছে মাঝখানে। ঠিক আছে। এই যে মধ্যশিরার মতো এরকম একটা অংশ আছে, এটাকেই বলা হয়েছে মধ্যশিরা। এই যে থ্যালাসের উপরের পৃষ্ঠে মধ্যশিরা আছে, পড়ে ফেললাম। এখন নতুন আরেকটা টার্ম, রোজেট গঠন করে। রোজেট কথার অর্থ হলো ফুলের পাপড়ি, গোলাপের মতো। তাহলে এখানে দেখো জিনিসটা দেখতে ফুলের মতো দেখা যায় না, এটাকেই বলা হয় হচ্ছে রোজেট গঠন করে। ঠিক আছে। থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটা খাঁজ থাকে, তাকে বলা হয় এপিকাল নজ অথবা অগ্রস্থ খাঁজ। এপিকাল নচ অথবা অগ্রস্থ খাঁজ। ঠিক আছে। আচ্ছা, তারপর খেয়াল করো, এককোষী রাইজয়েড যেটা মূলের পরিবর্তে থাকে এবং বহুকোষী স্কেল থাকে। এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল থাকে। স্কেল মানে হচ্ছে ভাই আবরণী, স্কেল মানে হচ্ছে ভাই আবরণী, স্কেল মানে হচ্ছে আবরণী। ঠিক আছে। স্পোরোফাইট হোমোস্পোরাস মানে একই রকমের স্পোর তৈরি করে। ঠিক আছে। সবকিছু একই রকমের স্পোর তৈরি করে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে রিক্সিয়া মানে কি, রিক্সিয়া হচ্ছে ভাই একটা উদ্ভিদের নাম। ঠিক আছে। মাহির জিজ্ঞাসা করছো রিক্সিয়া মানে কি, তোমার নাম যেরকম রিক্সিয়া, মানে তোমার নাম যেরকম মাহির, ওরকম রিক্সিয়া একটা উদ্ভিদের নাম। ঠিক আছে। এটাই। আচ্ছা, সামনে আসি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন। ছবিটা দেখার আগে আমি একটু বলে নেই, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন দেখতে গেলে কি লাগবে। ধরো একটা রিক্সিয়ার থ্যালাস, এটাকে যদি আমি কাটি, কেটে যদি আমি সেকশন করি, মানে প্রস্থচ্ছেদ যদি করি, প্রস্থচ্ছেদ করলে পরে এটাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন জিনিসটাতে আমি এরকম কয়েকটা অঞ্চল দেখতে পাবো। কিরকম কিরকম অঞ্চল দেখতে পাবো যদি একটু খেয়াল করো তোমরা। আমরা প্রথমে দেখতে পাবো হচ্ছে, আমরা প্রথমে দেখতে পাবো হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, ফটোসিনথেটিক অঞ্চল। ঠিক আছে। প্রথমে দেখতে পাবো ফটোসিনথেটিক অঞ্চল। দ্বিতীয়ত দেখতে পাবো আমরা সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল। ঠিক আছে। সঞ্চয়ী অঞ্চল। ওকে, সঞ্চয়ী অঞ্চল বা অংশ। এরপরে দেখা যাবে হচ্ছে নিম্নত্বক বা হাইপোডার্মিস, নিম্নত্বক বা হাইপোডার্মিস। এখন আসো প্রত্যেকটার মধ্যে কি কি আছে। তো আমরা যদি এখানে একটু মার্ক করে দেখি, যদি আমরা এখানে একটু মার্ক করে দেখি, এই যে গ্রিন কালারের যে পোর্শনটুকু দেখতে পাচ্ছ তোমরা, এই যে এতটুকু পোর্শন, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ফটোসিনথেটিক অঞ্চল। ঠিক আছে। ফটোসিনথেটিক অঞ্চল। এর নিচে এই যে ব্রাউন কালারের যে অংশটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এই যে ব্রাউন কালারের যে অংশটা, এই অংশটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। ঠিক আছে। এই অঞ্চলটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। বুঝতে পারলা? আচ্ছা। এবং একেবারে শেষের যে লেয়ারটা, এই যে এক স্তরী যে একটা কোষ, এই লেয়ারটা যার থেকে বিভিন্ন স্কেল এবং রাইজয়েড বের হয়েছে, এদেরকে বলি আমরা নিম্নত্বক। চিনতে পারছো তিনটা জায়গা? ছবি আঁকা শিখতে পারলে ভালো, পরীক্ষার জন্য এটা কম ইম্পর্টেন্ট, বাট একটু শিখে রাখতে পারো আর কি। এখন আসো, যেটাকে বলছি সঞ্চয়ী অঞ্চল, তুমি সরি ফটোসিনথেটিক অঞ্চল, কারণ কি? কারণ হলো যে এই ফটোসিনথেটিক অঞ্চলের মধ্যে, ফটোসিনথেটিক অঞ্চলের মধ্যে ফটোসিনথেসিস হবে। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। তার মানে এই ধরনের কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ পাবো আমরা। ঠিক আছে। এখানে পাবো হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। ঠিক আছে। এই যে দেখো এখানটাতে এই ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষগুলা, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষগুলা এরকম লম্বালম্বি ভাবে একটার পর একটা, এরকম লম্বালম্বি ভাবে এরকম একটার পর একটা যুক্ত হয়েছে, লম্বালম্বি ভাবে একটার পর একটা যুক্ত হয়েছে। ঠিক আছে। সো
এই যে যখন লম্বালম্বি ভাবে যুক্ত হয়েছে তখন আমরা এদেরকে বলতে পারি আত্তীকরণ সূত্রক। এরা এক একটা কি তৈরি করেছে? আত্তীকরণ সূত্রক তৈরি করেছে, ঠিক আছে? তাহলে এদেরকে বলতে পারি আমরা এক একটা আত্তীকরণ সূত্রক। এরা মিলে তৈরি করলো হচ্ছে আত্তীকরণ সূত্রক। তো এই প্রত্যেকটা আত্তীকরণ সূত্রকের একদম উপরের যে কোষটা, এই কোষটার মধ্যে দেখো ক্লোরোফিল নাই, ডটেড নাই মানে ক্লোরোফিল নাই, যেগুলাতে আমি এখন মার্ক করতেছি। তো এই লাইনগুলাকে বা এই কোষের স্তরটাকে বলা হয়েছে ঊর্ধ্বতক। এটাকে বলা হয়েছে ঊর্ধ্বতক। ঊর্ধ্বতকের ফাঁকে ফাঁকে এখানটাতে যদি খেয়াল করো, এখানে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, যার ভেতরে মানে ছিদ্রপথ দেখা যাচ্ছে। তো ছিদ্রপথকে বলা হয় রন্ধ্র। ভালো বাংলায় বলা হয় রন্ধ্র, ইংলিশে বলা হয় পোর। তো এদিক দিয়ে কি ঢুকবে? বায়ু ঢুকবে, কারণ সালোক সংশ্লেষণ করার জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে না? লাগবে তো। তো কার্বন ডাই অক্সাইডের জন্য বায়ু ঢুকবে। বায়ু যখন ঢুকে যাবে তখন দেখো এই সূত্রক দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলাকে বলা হয় হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। এই যে এগুলাকে বলা হয় হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। এগুলা এক একটা বায়ু প্রকোষ্ঠ, ফাঁকা যেগুলা জায়গা আছে, ঠিক আছে? এক একটা বায়ু প্রকোষ্ঠ, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আত্তীকরণ সূত্রকের মাধ্যমে এখানে ফটোসিনথেসিস হলো। এরপরে হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলের মধ্যে যে প্যারেনকাইমা টিস্যু থাকবে, সঞ্চয়ী অঞ্চলের মধ্যে আমাদের যেই প্যারেনকাইমা টিস্যু থাকবে, এই প্যারেনকাইমার ভেতরে কি সঞ্চয় হবে? প্যারেনকাইমা যেটা থাকবে, এই প্যারেনকাইমার ভেতরে কি সঞ্চয় হবে? প্যারেনকাইমার ভেতরে সঞ্চয় হবে হচ্ছে স্টার্চ। স্টার্চ সঞ্চয় হবে, ঠিক আছে? আচ্ছা, নিম্নতক যেটা আছে, নিম্নতকের মধ্যে সাধারণত এই যে আস্তরণের মতো বহুকোষী স্কেল তৈরি হয় এবং রাইজোইড তৈরি হয়, এটাই নিম্নতকের অংশ। যদি কখনো পরীক্ষায় রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন আসে, ছবিটা আঁকবা এবং এই যে এখানে যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট লিখে দিলেই হয়ে যাচ্ছে। ভাইয়া অলরেডি তোমাদেরকে এগুলা মুখস্থ করাই ফেলছে এখানে, ঠিক আছে? ওকে, এখন একজন একটা কথা জিজ্ঞাসা করছো, আর্কিগোনিয়াম কি? এটা অ্যাকচুয়ালি সামনে যখন আমরা একটু পরে পড়বো তখন পাবো। আর্কিগোনিয়াম হচ্ছে যেখানে স্ত্রী জনন কোষ তৈরি হয়। এই যে যেমন দেখো ডিম্বাণু তৈরি হয়েছে না, তাই ডিম্বাণু যেখানে তৈরি হবে সেটাকে বলবো আর্কিগোনিয়াম। বুঝতে পেরেছো? আর অ্যান্থেরেডিয়াম মানে হচ্ছে যেখানে শুক্রাণু তৈরি হয়। অ্যান্থেরেডিয়াম মানে হচ্ছে যেখানে শুক্রাণু তৈরি হয়। ওকে, এবার আসো জনন। রিক্সিয়ার জনন হয় দুই ভাবে, অঙ্গজ এবং যৌন। অঙ্গজ জনন মানে হচ্ছে কি দেহের যে কোনো অংশের মাধ্যমে যদি জনন হয় ওটাকে বলা হয় অঙ্গজ জনন। তো এখানে দেখো আমরা তোমার দুইটা অংশ পাই, একটা হলো টিউবার, একটা হলো গিমা। এগুলা কি জানো? ওই বিভিন্ন মুকুলের মতো সৃষ্টি হয় আর কি। যেমন রাইজয়েডের অগ্রভাগ থেকে, যেমন রাইজয়েডের অগ্রভাগ থেকে তৈরি হয় হচ্ছে গিমা। আর থ্যালাসের পৃষ্ঠ থেকে বা থ্যালাস থেকে তৈরি হয় হচ্ছে, থ্যালাসের পৃষ্ঠ থেকে বা থ্যালাস থেকে তৈরি হয় হচ্ছে টিউবার। মনে রাখবা এই থ্যালাস মানে টি দিয়ে লিখতে হয়, টিউবারও হচ্ছে টি দিয়ে লিখতে হয়। সো এই টিউবার থেকে পরবর্তীতে আবার আমরা আরেকটা রিক্সিয়া উদ্ভিদ পাই, মানে অনেকটা মুকুলের মতো, অথবা গিমা থেকেও আমরা আরেকটা রিক্সিয়া উদ্ভিদ পাই। খেয়াল রাখো, রিক্সিয়া যতবার খাতায় লিখবা নিচে দাগ দিতে হবে। ওকে, এবার যদি আমরা খেয়াল করি যৌন জনন। যৌন জনন কথাটার মানে কি এটা বুঝতে আমাদের অনেকের একটু প্রবলেম হয়, অনেকে অনেক ওভার থিঙ্কিং করে। যৌন জনন কথাটার মানে হলো যেই প্রক্রিয়ার মাধ্যমে জনন প্রক্রিয়ায় নিষেক ক্রিয়া সংঘটিত হবে সেটাকে বলবো যৌন জনন। তাহলে এখন এই ব্রায়োফাইটার দেহে বা রিক্সিয়ার দেহে আমরা জানি যে অ্যান্থেরেডিয়াম আছে, আর্কিগোনিয়াম আছে, ঠিক আছে? অ্যান্থেরেডিয়াম। তো ব্রায়োফাইটার যে অ্যান্থেরেডিয়াম, এটা দেখতে অনেকটা নাশপাতি আকৃতির মতো, যার ভেতরে শুক্রাণু তৈরি হয়। অ্যান্থেরেডিয়ামের ভেতরে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। অ্যান্থেরেডিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ আছে, ওই স্পোর মাতৃকোষের মধ্যে মায়োসিস ডিভিশন হয়, মায়োসিস ডিভিশন হয়ে শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে? আবার আর্কিগোনিয়াম যেটা আছে, এই আর্কিগোনিয়াম, ঠিক আছে? আর্কিগোনিয়াম যেটা আছে আর কি, এর মধ্যেও কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হয়? জাইগোট বা উস্পোর তৈরি হয়, ঠিক আছে? জাইগোট বা উস্পোর তৈরি হয়। তো এই দেখো অ্যান্থেরেডিয়াম, শুক্রাণু, ডিম্বাণু, এই জিনিসগুলা প্রত্যেকেই কি হ্যাপ্লয়েড না? ঠিক আছে, ওর মূল দেহটাই তো হ্যাপ্লয়েড, রিক্সিয়ার মূল দেহটাই তো হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড। তো এর জাইগোটটাও কি হবে? ডিপ্লয়েড হবে।
জাইগোট অলওয়েজ কি হয়, ডিপ্লয়েড হয়। তাহলে এই জাইগোটের মধ্যে কি হবে, মিওসিস, জাইগোটের মধ্যে হচ্ছে মিওসিস হবে, মিওসিস হয়ে আবার হচ্ছে এন সংখ্যক কোষ তৈরি করবে, এন সংখ্যক কোষের রিক্সিয়া তৈরি করবে। তো এ ধরনের মিওসিসকে কি বলি আমরা, পোস্ট জাইগোটিক মিওসিস। ঠিক আছে, এ ধরনের মিওসিসকে আমরা বলে থাকি পোস্ট জাইগোটিক মিওসিস, যেটা কিন্তু তোমরা শৈবাল ছত্রাক পড়ার সময়ও পড়েছো। আরেকটা কোশ্চেন করছো, বাংলায় রিক্সিয়ার লিখলে নিচে দাগ দিতে হবে কিনা, না, বাংলায় রিক্সিয়ার লিখলে নিচে দাগ দিতে হয় না, ইংলিশে লিখলে দাগ দিতে হবে। তাহলে জনন প্রক্রিয়া দুই ভাবে হয়, একজন বলছো রিক্যাপ করেন, করলাম তোমার জন্য রিক্যাপ। অঙ্গজ আছে, অযৌন আছে। অঙ্গজ হচ্ছে থ্যালাস থেকে তৈরি হয় টিউবার, রাইজয়েড থেকে তৈরি হয় গিমা, রাইজয়েড, গিমা এবং টিউবার থেকে পরবর্তীতে নতুন রিক্সিয়া তৈরি হয়। যৌন জনন হচ্ছে অ্যান্থেরেডিয়াম, আর্কিগোনিয়াম আছে। অ্যান্থেরেডিয়ামে শুক্রাণু তৈরি হয়, আর্কিগোনিয়ামে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হবে, জাইগোটে মায়োসিস হবে। ঠিক আছে, শেষ। ওকে, তো এখানে রিক্সিয়ার গুরুত্ব দেখো, এগুলো লেস ইম্পর্টেন্ট আর কি। রিক্সিয়া পুরা মানে ব্রায়োফাইটা অ্যাকচুয়ালি কম ইম্পর্টেন্ট, টেরিডোফাইটাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তো পড়াই ফেলছি, এখন বললে লাভ নেই। আর এখন যেটা পড়বো এটা বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসলে টেরিডোফাইটা থেকে আসবে। ব্রায়োফাইটা থেকে প্রশ্ন রিটেন এমসিকিউ আসে, ক খ প্রশ্ন আসে, বড় প্রশ্ন কম আসে, বা বড় প্রশ্ন আসলে পরে ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে পার্থক্য আসে, এই টাইপের আসতে পারে। তো জৈব পদার্থের সংযোজন, সংযোজন মানে হচ্ছে কি, মানে যেখানে ধরো জৈব পদার্থ নাই, হ্যাঁ, মাটি পাথর যেখানে আছে শুধু, ওইখানে জৈব পদার্থ সংযোজন করতে পারে রিক্সিয়া। এবং এটাকে বলা হয় পরিবেশ দূষকের সূচক। লাইকেন পড়ছো না, এটাও একটা পরিবেশ দূষণের সূচক, রিক্সিয়াও একটা পরিবেশ দূষণের সূচক। কারণ যেখানে পরিবেশ দূষণ কম থাকবে সেখানে রিক্সিয়া থাকবে। তাহলে যদি আমরা কোনো পরিবেশে গিয়ে রিক্সিয়া পাই, তখন আমরা বুঝতে পারবো যে এই পরিবেশের দূষণ মাত্রা কম। এই কারণে ঢাকায় এখন রিক্সা এত বেশি দেখা যায় না। প্রথম স্থলজ উদ্ভিদের সম্পর্কে ধারণা, এর মাধ্যমেই স্থলজ উদ্ভিদের মানে যাত্রা শুরু হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একজন বলছো চালাকি করে সব পড়াই দিলেন, মাথায় ঢুকছে না এখন, এখন ভুলে যাও, অসুবিধা নাই, চাইলেও ভুলতে পারবা না। এখন চলো আমরা কুইজ গুলা দেখি, অ্যান্সার দাও। কুইজ লঞ্চ না করলে ধরো হচ্ছে তোমরা আমাকে একটু ইনবক্সে অ্যান্সারটা দিয়ে দাও, তাইলেই হবে। আচ্ছা, লঞ্চ করি, আমরা লঞ্চ করি, হ্যাঁ, কুইজগুলা লঞ্চ করি, এটা অ্যান্সার দাও। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা কিন্তু এই যে দেখো মেডিকেলের প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু এই যে মেডিকেলের প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। দেখি মেডিকেলে কে কে চান্স পাইলা, মাত্র পড়ছি। প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায়? প্রোটোনেমা, প্রোটোনেমা জানি কি, ওই যে স্পোর অঙ্কুরিত হয়ে যে থ্যালাসের অংশ গঠন করে ওটাকে বলা হয় প্রোটোনেমা। এত ইজি কোশ্চেন, হ্যাঁ, এরকম ইজি কোশ্চেনই তো মেডিকেলে আসবে। মস, যদি অপশনে আমাদের ধরো, যদি অপশনে আমাদের অন্য কিছু থাকতো, তখন আমরা অন্য কিছু চিন্তা করতে পারতাম। ধরো ব্রায়োফাইটা থাকতে পারতো, রিক্সিয়া থাকতে পারতো, যেহেতু ডিরেক্টলি এগুলা নাই, আমরা মস অ্যান্সার করবো এখানে। ঠিক আছে, বলো এটা কি হবে, কোন ধরনের উদ্ভিদে পরিবহন তন্ত্র নেই? আরে আচ্ছা, এটা একটু দেখাই দেই, তোমরা কারা কারা পারলা, তোমরা তো আবার দেখতে চাও। নাম দেখো, নাম সবার নাম আমি পড়তে পারবো না, তোমরা পরে অভিযোগ করো ভাই আমার নাম পড়ছে আমার নাম পড়ে নাই। ভুল করছো কারা কারা, তাড়াহুড়া করতে যায়, অপরাধীগুলাকে একটু দেখে দেই। ঠিক আছে, ওকে, যাও পরের কোশ্চেন দেই। 2, এটা অ্যান্সার করো। কোন ধরনের উদ্ভিদে পরিবহন তন্ত্র নেই? একজন ফাতিন বলছে যে ভাইয়া আপনারে তো চিনলাম না, চেনা লাগবে না, ক্লাস করো। ও, তোমার নামও রাহাত? তোমার নাম তো আমি এখানে দেখতে পাচ্ছি ফাতিন। ঠিক আছে, ভালো কথা, অসুবিধা নেই। পরিবহন তন্ত্র নায়িকার, এটাও একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ব্রায়োফাইটা। ঠিক আছে, ব্রায়োফাইটা।
ঠিক আছে, ব্রায়োফাইটা। টেরিডোফাইটাতে আছে জিমনোস্পার্মে আছে, অ্যাঞ্জিওস্পার্মে আছে, ঠিক আছে, টেরিডোফাইটাতে আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এটার আচ্ছা একটু দেখাই দেই, তোমরা আবার মাইন্ড করো যে ভাই লিডার বোর্ড দেখাইলেন না। আমরা যখন তোমাদের মতো তোমরা এখন যে কোশ্চেন গুলা করতেছো না, আমরাও ভাইয়াদেরকে এই কোশ্চেন গুলা করে অভ্যস্ত ছিলাম, ভালোই লাগতো। পড়াশোনার বাইরে দুই একটা কোশ্চেন করতাম, ভাই আপনি কোন কলেজে পড়ছেন, আপনি কোন মেডিকেলে পড়েন। এই যে এখন আমি 5-7টা কোশ্চেন দেখলাম, ভাই এসএসএমসি মানে কি, এটা জেনে তোমার কাজ কি? কাজ আছে কোনো? হ্যাঁ, এসএসএমসি মানে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঠিক আছে, এসএসএমসি। আচ্ছা, এরপরে বলছে ভাই আপনি কোন কলেজে পড়ছেন, আমি নরোডেম কলেজে পড়ছি, বহুত আগে। আমাদের কলেজের সেশন হচ্ছে ধরো 13-14 সালে আমি কলেজে পড়ছি আর কি। আর আবার আরেকজন তো বারবার জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কিসের ডক্টর, তো সে চেম্বারে আসবে নাকি? আমি সার্জারির ডক্টর আর কি। ঠিক আছে, সব কোশ্চেনের অ্যান্সার দিছি, খুশি এখন? তাইলে এখন যদি খুশি হয়ে থাকো কোনো ব্রেক দিব না, এখন পরের লেকচারটা শুরু করব। লেকচার B30, বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে। অনেকের কোশ্চেন করছো, সব কোশ্চেনের অ্যান্সার দিছি, ঠিক আছে। এখন শুরু করি। এখন আসো টেরিডোফাইটা। সরি, টেরিডোফাইটার মধ্যে খেয়াল করে দেখো, আমরা বলে থাকি হচ্ছে ফার্ন, ফার্ন বর্গীয় উদ্ভিদ। এটার অর্থটা যদি আমরা পড়ি, টেরন মানে হচ্ছে ডানা, ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ। তার মানে হচ্ছে ডানার মতো পাতাযুক্ত উদ্ভিদ যারা, তাদেরকে বলা হয় হচ্ছে টেরিডোফাইটা, ঠিক আছে। আমরা তো বৈশিষ্ট্যগুলা পড়েই আসছি ব্রায়োফাইটা পড়ার সময়। তো এখন চলো আমরা টেরিডোফাইটার কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখি, নিজেরা নিজেরা বানাইতে পারি কিনা, পরীক্ষায় কিভাবে বানায় লিখতে হবে সেই ব্যাপারে তোমাদেরকে অভ্যস্ত করে তুলতেছি আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো টেরিডোফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, টেরিডোফাইটার বৈশিষ্ট্য একই রকম ব্রায়োফাইটার মতো। বলো, এটা তো সুকেন্দ্রিক হবে নাকি, মানে প্রকৃত কোষী আর কি, ঠিক আছে, সুকেন্দ্রিক। দ্বিতীয় কথা, এটাও কি হবে, বহুকোষী হবে। টেরিডোফাইটা কি হয়, এটাও বহুকোষী হবে। 3 নাম্বার কথা, এরাও কি হয়, অপুষ্পক হয়। তবে অপুষ্পক হলেও ওই যে বৈশিষ্ট্যগুলা যেগুলা পড়াইছি ওগুলা কিন্তু ঠিকই থাকবে। এর দেহকে আমরা কি করতে পারবো না, মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো কি পারবো না, পারবো, ঠিক আছে। তাহলে দেহের মধ্যে আমরা মূল কাণ্ড পাতা, মূল কাণ্ড পাতা 3 অংশে কিন্তু এটাকে আমরা ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, এরপরের কথা হলো যে এর দেহের ভাস্কুলার বান্ডাল আছে, মানে পরিবহন টিস্যু আছে, ভাস্কুলার বান্ডল আছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় প্রথম ভাস্কুলার উদ্ভিদ। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, কোনটি প্রথম ভাস্কুলার উদ্ভিদ? টেরিডোফাইটার সদস্যরা প্রথম ভাস্কুলার উদ্ভিদ, ঠিক আছে। ভাস্কুলার বান্ডল আছে, ভাস্কুলার বান্ডল আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বন্ধা কোষের আবরণী তো থাকবেই, বন্ধা কোষের আবরণী বিদ্যমান, আবরণী বিদ্যমান, ঠিক আছে। এর জনন প্রক্রিয়া, এর জনন প্রক্রিয়ায় অঙ্গজ জনন আছে, যৌন অযৌন জনন আছে, ঠিক আছে। মানে আমরা বইয়ের হেডিং অনুযায়ী 3টা অংশ পড়ি আর কি, অঙ্গজ, অযৌন, যৌন। তবে এটার অযৌন আর যৌন দুইটা একসাথে হয়। হ্যাঁ, আমরা এটা ডিটেলস ব্যাখ্যা করব একটু পরে, প্রবলেম নেই। তো এগুলাকে দেখি একটু মিলাই তো, প্রকৃতি পড়ে ফেলছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে এটার মূল দেহ গ্যামিটোফাইটিক না স্পোরোফাইটিক, উত্তর দাও। এটা বলতে না পারলে ক্লাসে আর 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 ক্লাস করাবো না, যাবো আমি। বলো, এটা কি গ্যামিটোফাইটিক না স্পোরোফাইটিক? টুয়াইজেন, ভেরি গুড, তার মানে ক্লাস করবা, তাই তো। তাহলে এদেরকে বলি আমরা স্পোরোফাইটিক, এবং এদের স্পোরোফাইট দশা গ্যামিটোফাইট দশার উপর নির্ভরশীল নয়, একটা আরেকটার থেকে আলাদা থাকে। গ্যামিটোফাইট স্পোরোফাইট একে অপরের উপর নির্ভরশীল নয়। তাহলে দেখো নতুন কিছু টার্ম আমরা এখানে পাবো। দেখো, অপুষ্পক, অজীবী, অবীজী, স্পোরোফাইটিক, পড়া কমপ্লিট। মূল কাণ্ড পাতায় বিভক্ত, পড়া কমপ্লিট। কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, নতুন পড়া। হোয়াট ইজ রাইজোম? রাইজোম মানে হচ্ছে, মানে আমরা এখানে লিখি, চলো নতুন আরেকটা আমরা এখানে ওইটা কনসেপ্ট পড়া আর কি। হ্যাঁ, রাইজোম, রাইজোম কথার অর্থ হলো এটা একটা রূপান্তরিত কাণ্ড। রাইজোম কথার অর্থ হলো এটা একটা
রূপান্তরিত কাণ্ড। যে কাণ্ডের মধ্যে আমরা সাধারণত দেখব যে ভূনিম্নস্থ থাকবে, ভূনিম্নস্থ থাকবে। তো রাইজোম কি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা বলবা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায়, আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায় তাকে বলি আমরা রাইজোম। তাহলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায় তাদেরকে বলি আমরা রাইজোম। ঠিক আছে, তাহলে রাইজোম যে কথাটা পড়লাম এটা একটা রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ অবস্থায় থাকে, আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এখন এই রাইজোমের মধ্যে, ঠিক আছে, এখানে আমরা অনেক সময় কিছু আবরণী দেখতে পাই, মানে রাইজোমের মধ্যে কিছু আবরণী দেখতে পাই। ঠিক আছে, তাদেরকে বলা হয় শল্কপত্র। রাইজোমের মধ্যে আমরা কিছু আবরণী দেখতে পাই, তাদেরকে বলে থাকি হচ্ছে শল্কপত্র। একটু পরে পড়বো আমরা। ঠিক আছে, একটু পরে ওইটা আবার আসবে সামনে ইনশাআল্লাহ। ভাস্কুলার টিস্যু আছে, পড়েছি। গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলা হয়। ঠিক আছে, থ্যালাসের চাইতেও নিম্নমানের, এজন্য নাম হয়েছে প্রোথ্যালাস। স্পোরোফাইট দশা, এটা হোমো বা হেটেরোস্পোরাস হতে পারে। কিছু সদস্য হোমোস্পোরাস, কিছু সদস্য হেটেরোস্পোরাস। যেমন দেখো, তোমরা তো বলছি যে সবাই ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, সবার তো আর সেম বৈশিষ্ট্য মিলে না। তাহলে এরকম ভাবে আমরা ব্রায়োফাইটাতে স্পেসিমেন হিসেবে পড়ছিলাম রিক্সিয়া, টেরিডোফাইটাতে স্পেসিমেন হিসেবে পড়বো হচ্ছে টেরিস নামে একটা উদ্ভিদ। ঠিক আছে, এই টেরিস হচ্ছে শুধু হোমোস্পোরাস, টেরিস হচ্ছে শুধু হোমোস্পোরাস। তখন আবার তোমরা মাঝে মাঝে এরকম বলো যে ভাই টেরিডোফাইটার সব বৈশিষ্ট্যই তো টেরিসে মিলবে, তাহলে আমি টেরিসের বৈশিষ্ট্যের জায়গায় টেরিডোফাইটার বৈশিষ্ট্য লিখছি, কেটে দিছে কেন? সব বৈশিষ্ট্য মিলবে কিন্তু সব তো আর একই রকম থাকবে না, তোমাদের সবার বৈশিষ্ট্য একরকম না। তো টেরিডোফাইটা হিসেবে তার যে বৈশিষ্ট্যগুলা, এটা তো অ্যাজ এ হোল সব সদস্যদের জন্য বলা আছে, কিন্তু স্পেসিফিক ভাবে টেরিস এটা হোমোস্পোরাস, এটা ভুল করো না পরীক্ষার সময়। হ্যাঁ, আচ্ছা। জননাঙ্গ বহুকোষী বন্ধ্যাকোষের আবরণ আবরণযুক্ত, যৌনক্রম সুস্পষ্ট এবং হেটারোমরফিক ধরনের। এই কথার মানে কি? হেটারোমরফিক কথার মানে কি? তো যৌনক্রম যদি এমন হয় গ্যামিটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা দুইটা সমান না হয়ে কোনো এক দশা প্রকট হয় বা কোনো এক দশা প্রাধান্য পায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলি হেটারোমরফিক যৌনক্রম। তাহলে আমরা পরীক্ষায় এই প্রশ্নটা খতে আসে, হেটারোমরফিক যৌনক্রম বলতে কি বোঝায়? তোমরা বলবা যে টেরিডোফাইটার যৌনক্রম হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়, কারণ এই দশায় স্পোরোফাইটিক দশা, স্পোরোফাইটিক দশা প্রধান হিসেবে থাকে, স্পোরোফাইটিক দশা প্রধান হিসেবে থাকে। ঠিক আছে, বা স্পোরোফাইটিক দশা প্রধান, এটুক বললেই হবে। গ্যামিটোফাইটিক দশাটা ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, অল্প কিছু সময় গ্যামিটোফাইটিক দশা থাকে। ঠিক আছে, বেশিরভাগ সময় হচ্ছে তোমার স্পোরোফাইটিক দশাটা থাকে। ঠিক আছে, আচ্ছা। ভ্রূণ সৃষ্টি হয় স্পোরোফিল যেটা আছে, স্পোরোফিল স্পোরাঞ্জিয়াম বহনকারী পাতাকে রেণুপত্র বা স্পোরোফিল বলা হয়। স্পোর একই আকৃতির বা হোমোস্পোর, এটা আসলে এই যে আগে বলছে স্পোরোফাইট, এটা এটা কেটে দাও, একই আকার আকৃতির এটা কেটে দাও। হোমোস্পোরাস হেটেরোস্পোরাস দুইটাই হতে পারে। গ্যামিট সচল নিশ্চল, সচল হলে অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয় পুং গ্যামিট, নিশ্চল আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। দেখো, আমরা টেরিসের বিশেষ নাম জানি সানফার্ন বা ড্রাইওপটেরিস, যেটাকে বলা হয় ঢেকি শাক। এখন আর ওরকম বেশি পাওয়া যায় না ঢেকি শাক, বুঝছো, এক সময় পাওয়া যেত, এখন পাওয়া যায় না। কয়টা প্রজাতি আছে দেখে নিলাম, বাংলাদেশে কয়টা প্রজাতি আছে মুখস্থ করতে পারলে ভালো, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট বলা যায় না। এই যে ছবিটা দেখতে অনেকটা এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, এরকম ছবি পড়তে গিয়ে আমাদের কিছু কনসেপ্ট পড়া লাগবে পাতা সম্পর্কে। ঠিক আছে, পাতা সম্পর্কে কিছু কনসেপ্ট পড়া লাগবে। যেমন ধরো এই হচ্ছে একটা পাতা আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা পাতা আছে, ধরো এটা কাণ্ডের সাথে যুক্ত আছে। এ ধরনের পাতাকে আমরা বলে থাকি হচ্ছে সরল পত্র বা সরল পাতা। ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো কিছু কিছু জায়গায় পাতা থাকে, ধরো নারকেল পাতার কথা চিন্তা করতে পারো। তো এরকম একটা কেন্দ্রীয় শিরা থাকে। ঠিক আছে, এই কেন্দ্রীয় শিরার চারদিকে এরকম এরকম পাতা থাকে, মানে দুই দিকে, সরি চারদিকে না। ঠিক আছে, তো এরকম এই ধরনের পাতাকে আমরা বলে থাকি মানে কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র। ঠিক আছে, এই ধরনের পাতাকে আমরা বলে থাকি কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র। ঠিক আছে, যৌগিক পত্র।
তাহলে বলো টেরিসের পাতা কেমন হবে, যৌগিক হবে না সরল হবে? টেরিসের পাতা হচ্ছে যৌগিক পত্র হবে, তাই না? টেরিসের পাতা হচ্ছে যৌগিক পত্র হবে, ঠিক আছে? টেরিসের পাতাটা কেমন হবে, যৌগিক পত্র হবে। এখন আসো, আরো কিছু কথাবার্তা আছে এখানে, নতুন দুইটা টার্ম শিখবো আমরা, ঠিক আছে? নতুন দুইটা টার্ম শিখবো আমরা, ঠিক আছে? নতুন দুইটা টার্ম, চলো শিখে ফেলি। প্রথম টার্মটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? এর পরের টার্ম হচ্ছে পিনা। তাহলে ফ্রন্ট আর হচ্ছে পিনা। ফ্রন্ট হচ্ছে কি, সম্পূর্ণ পাতাকে, ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, ঠিক আছে? এটা পরীক্ষায় প্রশ্ন আসে, ফ্রন্ট কি? তাহলে ফ্রন্ট হবে হচ্ছে সম্পূর্ণ ফার্নের পাতাকে, সম্পূর্ণ পাতাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? পিনা কাকে বলবো? প্রতিটি সদস্যকে বা প্রতিটি পত্র ফলককে, প্রতিটি পত্র ফলককে, প্রতিটি পত্র ফলককে বলা হয় হচ্ছে পিনা, ঠিক আছে? তাহলে এই দুইটা কনসেপ্ট আমরা পড়ে ফেললাম। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী যদি খেয়াল করো, এই কনসেপ্ট অনুযায়ী যদি খেয়াল করো, এই সম্পূর্ণটা হচ্ছে ফ্রন্ট, এই প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থায় থাকতেছে হচ্ছে পিনা। আরো দুইটা নতুন কনসেপ্ট পড়াই দেই, একটা হলো ক্রোজিয়ার, আরেকটা হলো সার্সিনেট ভার্নেশন। একটা হলো ক্রোজিয়ার আর সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে? ক্রোজিয়ার কথাটার মানে হচ্ছে এই ফার্নের পাতাগুলা কচি অবস্থায় কুণ্ডলিত দশায় থাকে, কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। তাহলে ক্রোজিয়ার কথার অর্থ হলো কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলা হয় ক্রোজিয়ার। আর সার্সিনেট ভার্নেশন হচ্ছে কি, মানে পাতাগুলা কুণ্ডলিত অবস্থায়, মানে কচি অবস্থায় যে কুণ্ডলিত দশায় থাকে, এই কুণ্ডলিত দশাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে? তাহলে কুণ্ডলিত দশা, কুণ্ডলিত দশা, ঠিক আছে? কুণ্ডলিত দশা, পাতাটাকে বলা হবে হচ্ছে ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতা, আর তাদের যে দশাটা এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে? আচ্ছা, তাসফিয়া একটা কোশ্চেন করছো যে ভাইয়া আমাদের কানকেও পিনা বলে না, সম্পূর্ণ কানকে পিনা বলে না, কানের যে এই লতিটা থাকে না বা বাইরের দিকের যে অংশটা থাকে এটাকে বলা হয় পিনা, ঠিক আছে? সম্পূর্ণটাকে বলা হয় না, বাইরেরটাকে যেটা ঝুলতে থাকে সেটাকে বলা হয় পিনা। তো কানটা কি পাতার মতো না, ঝুলতেছে এরকম, এই কারণে বলছে এটাকে পিনা। তো দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব বেশি পরিমাণে লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো দৈহিক গঠন কার পড়বো? টেরিসের দৈহিক গঠন পড়বো। টেরিসের দৈহিক গঠন দেখো কি বলছে, যে এর দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ড যে রাইজোম থাকে, রাইজোমের থেকে আমরা এখানে দেখতে পাবো নিম্নতল থেকে শাখা প্রশাখা যুক্ত অস্থানিক মূল তৈরি হয়েছে। পাতা হচ্ছে পক্ষল যৌগিক, ঠিক আছে? মানে দেখতে পাখার মতো, এবং এরা কি হয়েছে, যৌগিক অবস্থায় আছে। পাতাকে বলা হয়েছে ফ্রন্ট, আর প্রত্যেকটা পত্রখণ্ডককে বলা হয়েছে পিনা। অলরেডি পড়ে ফেলছি তাই না? মুকুল অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে, অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। সব পড়া শেষ, ঠিক আছে? আচ্ছা, রাইজোমের উপরে বাদামি বর্ণের শল্কপত্র থাকে যাকে বলা হয় রেমেন্টাম। রাইজোম পড়ার সময় বলছিলাম। শল্কপত্র কথাটার মানে বুঝো তোমরা? আদা দেখছো, আদা, আদা বা পেঁয়াজ, পেঁয়াজের যে প্রত্যেকটা মানে ওইটাকে কি বলা হয়, কোয়া পার্ট করা যায় না আলাদা আলাদা, এগুলা হলো রসালো শল্কপত্র। আর আদার স্কিনের উপরে, মানে উপরের যেই ত্বকটা থাকে আদার আর কি, হ্যাঁ, যেটা কেটে ফেলে দেওয়া হয় মানে খোসা হিসেবে, খোসার উপরে দেখবা কি মানে আলাদা একটা চামড়ার মতো থাকে আর কি, ওটা হচ্ছে কি মানে শুষ্ক শল্কপত্র আর কি। মানে খোসার উপরে আরেকটা আস্তরণ থাকে, এটার নাম হলো শল্কপত্র। তো এরকম ভাবে রাইজোম যে কাণ্ডটা আছে, এই কাণ্ডের উপরে এই বাদামি বর্ণের একটা আস্তরণ পাওয়া যায়, সেটাকে বলা হয় র্যামেন্টাম, ঠিক আছে? আচ্ছা, এরপরের যেটা, সেটা আমরা একটু পরে ডিটেলসে বলবো। সোরাই উৎপন্ন হয় পাতার চারদিকে। সোরাই কি এখনই কোশ্চেন করবা না, একটু পরে অলরেডি চলে আসবে সোরাই কি। সোরাই হচ্ছে যেখানে স্পোর উৎপন্ন হয়, আপাতত এটুকু পরে রাখো, যেখানে স্পোর উৎপন্ন হয় এটা পাতার নিম্নতকে থাকে, এটা পাতার নিম্নতকে থাকে। একটু পরে ডিটেলস পরে পড়াই ফেলবো, ঠিক আছে? একটু পরে ডিটেলস পড়াই ফেলবো। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে কুণ্ডলিত কচি পাতা, যেটার নাম কি, ক্রোজিয়ার, ঠিক আছে? যেটার নাম হচ্ছে ক্রোজিয়ার, ঠিক আছে? যেটার নাম হচ্ছে ক্রোজিয়ার। আচ্ছা, আরেকটা কথা বলি আমরা,
এই যে পাতার যে মধ্যশিরাটা না, এটার নাম হচ্ছে র্যাকিস। তোমরা বই পড়তে গিয়ে পাবা র্যাকিস, ঠিক আছে। র্যাকিসের মধ্যে দেখবা স্ক্লেরেন কাইমা জাতীয় টিস্যু থাকে, র্যাকিসের মধ্যে দেখবা স্ক্লেরেন কাইমা জাতীয় টিস্যু থাকে, এটা পরে পড়বা। তো জনন, রিক্সিয়ার জনন পড়ার আগে আমি আরেকটা জিনিস একটু পড়ায় দেই। দৈহিক গঠন তো পড়লাম আমরা, অভ্যন্তরীণ গঠন, ঠিক আছে। রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন। তো রিক্সিয়ার দেহ, দেহ যে কাণ্ড থাকে, দেহ কাণ্ড থাকে, যে এই কাণ্ডটার মধ্যে আমরা দেখি তোমার কর্টেক্স থাকে এবং হাইপোডার্মিস থাকে, ঠিক আছে। ধরো এরকম যদি আমরা স্ট্রাকচার নেই, ধরো যদি এরকম স্ট্রাকচার নেই, ধরো এই বাইরের দিকের যে স্তরটা আছে, ঠিক আছে, ধরো এরকম বাইরের দিকের যে স্তরটা আছে, হ্যাঁ, এরকম এই স্তরটাকে আমরা ধরো এখানে এটা বলতেছি হচ্ছে বাইরের দিকে যেটা আছে এটা হাইপোডার্মিস, আর ভেতরের দিকে যেটা আছে এটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে। তাহলে এই যে এখানে হচ্ছে একদম বাইরে তো এপিডার্মিস ত্বক আছে, এটা হচ্ছে কি বাহ্যিক ত্বক, বাহ্যিক ত্বক, ঠিক আছে, যেটাকে বলা হয় এপিডার্মিস। এরপর এখানে আছে হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস বা অধঃত্বক আছে আর কি, ঠিক আছে, হাইপোডার্মিস বা অধঃত্বক, ঠিক আছে। আর এরপর ভেতরের যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স, ভেতরের যে অংশটার নাম আছে এটা হলো কর্টেক্স। কর্টেক্স সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়েছে, কর্টেক্স সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়েছে, প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়েছে। এখন দেখো এই কর্টেক্সের ভেতরে ভেতরে, এই কর্টেক্সের ভেতরে ভেতরে আমরা এখানে, হ্যাঁ, এরকম ভাস্কুলার বান্ডল দেখতে পাই, ঠিক আছে। কর্টেক্সের ভেতরে ভেতরে এরকম ভাস্কুলার বান্ডল আমরা দেখতে পাই, ঠিক আছে। ধরো কর্টেক্সের ভেতরে ভেতরে এরকম ভাস্কুলার বান্ডল দেখতে পাই। এখন এই টেরিসের ভাস্কুলার বান্ডল কেমন দেখতে, ঠিক আছে, টেরিসের ভাস্কুলার বান্ডল কেমন দেখতে সেটা পড়বো, ঠিক আছে। টেরিসের ভাস্কুলার বান্ডল দেখতে কেমন সেটা এখন আমরা আলাদা করে পড়বো, ওকে। টেরিসের যে ভাস্কুলার বান্ডল বা যেটাকে আমরা পরিবহন টিস্যু বলি, এটা কি কাজ করবে, পরিবহন করবে, মানে জাইলেম ফ্লোয়েম যেভাবে পানি এবং খনিজ লবণ পরিবহন করে সেভাবে পরিবহন করবে। সো এখন এই জায়গাটাতে যদি খেয়াল করো, এই যে আমাদের যে এটাকে বলছি ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, তো ভাস্কুলার বান্ডেলের বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা তোমাদের বইতে এখনো পড়া হয় নাই, তোমাদের সেকেন্ড ইয়ারে উঠলে পড়বা, ঠিক আছে। সো এরকম ভাস্কুলার বান্ডেলের একটা প্রকারভেদ হচ্ছে, ইংলিশে বলা হয় হেড্রোসেন্ট্রিক, ইংলিশে বলা হয় এবং খুব কমন একটা এমসিকিউ, হেড্রোসেন্ট্রিক। ভাস্কুলার বান্ডেলটা কেমন হবে, হেড্রোসেন্ট্রিক। এটার বাংলা নাম হলো জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে, জাইলেম কেন্দ্রিক। এই কথার মানে কি, মানে হলো দেখো আমি দুইটা বৃত্ত দিছি না, ভেতরের বৃত্তটা যেটা ধরো এরকম যে কোষটা আছে এই কোষটা হচ্ছে জাইলেম টিস্যু, আর বাইরের দিকে যেটা আছে, ঠিক আছে, আর বাইরের দিকে যেটা আছে ধরো এটা, এটাকে বলতেছি ফ্লোয়েম টিস্যু। তার মানে হচ্ছে আমাদের যে তোমার টেরিস উদ্ভিদ যেটা আছে তার যে কাণ্ড আছে, ঠিক আছে, এই কাণ্ডকে যদি আমরা সেকশন করি বা এই কাণ্ডকে যদি আমরা কাটি, এর অভ্যন্তরীণ গঠনের মধ্যে আমরা কর্টেক্স এবং হাইপোডার্মিস অংশ দেখতে পাবো। কর্টেক্সের ভেতরে ভাস্কুলার বান্ডেল আছে, ভাস্কুলার বান্ডেলটা হেন্ড্রোসেন্ট্রিক ধরনের, পড়া হয়ে গেছে। শোনো, মিম একটা কোশ্চেন করছে যে ভাইয়া কিডনিতে, কিডনিতে কর্টেক্স আছে, কিডনির কথা তো আলাদা, কর্টেক্স কথা মানে হলো বাইরের অংশ, ঠিক আছে, বাহ্যিক অংশ আর কি, হ্যাঁ। আর মেডুলা কথার মানে হলো ভেতরের অংশ, ওটা কিডনির হিসেবে আলাদা আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কিডনির হিসেবে আলাদা। যারা পড়ছো ভেরি গুড, অনেকে বলছে 8 নাম্বার চ্যাপ্টার পড়ে ফেলছি। এবার আসো জনন, অঙ্গজ, অযৌন, যৌন। অঙ্গজ মানে পাতা থেকে হতে পারে, এই তোমার রাইজোম থেকে হতে পারে। আর অযৌন যৌন কিভাবে কাজ করে চলো আমরা একটু পড়ে ফেলি। যেমন দেখো এখানে নতুন একটা টার্ম আমাদের পড়তে হবে, হোয়াট ইজ সোরাই, হোয়াট ইজ সোরাই, ঠিক আছে, সোরাই কিভাবে হয়। সো আমরা যদি একটু দেখি ছবিটা, তোমরা খেয়াল করতে পারছো, এই যে এখানে যে ছবিটা আছে এই ছবিটা কি খেয়াল করতে পারতেছো, দেখো এই যে ছবিটা এটা পাতার মানে পেছনের অংশ, ঠিক আছে। এই যে দেখো এখানে পোকার মতো একটা অংশ দেখা যাচ্ছে, বলছিলাম সোরাস কি জিনিস একটু পরে পড়াবো। সো এরকম টেরিসের পাতার নিচের অংশে নিম্নতকে
এরকম কিছু গুটি গুটি জায়গা দেখা যায় বাদামি বর্ণের। হ্যাঁ, এই জিনিসগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে সোরাস। এই জিনিসগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে সোরাস। ঠিক আছে, তো সোরাসকে বহু বচনে বলা হয় হচ্ছে সোরাই। বাদামি বর্ণের সোরাসকে বহু বচনে বলা হয় হচ্ছে সোরাই। বুঝতে পারলা? আচ্ছা, এখন দেখো এই পাতাটার স্ট্রাকচারটা তুমি যদি একটু দেখো, দেখবা কি যে এটা কিন্তু নিচের দিক থেকে একটু মানে এটাকে কভার করার চেষ্টা করেছে। হ্যাঁ, এটাকে কিন্তু একটু কভার করার চেষ্টা করেছে, এটাকে কভার করার চেষ্টা করেছে। তো এরকম কভার করার চেষ্টা করেছে কিন্তু কভার কিন্তু করতে পারে নাই। চেষ্টা করছে কিন্তু কভার করতে পারে নাই। এই কারণে এটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। কথাটার মানে কি দেখো, নতুন আরেকটা টার্ম শিখলাম আমরা, ফলস ইন্ডুসিয়াম। ইন্ডুসিয়াম কথাটার মানে হলো আবরণী। ঠিক আছে, ইন্ডুসিয়াম কথাটার মানে হলো আবরণী। ফলস মানে তো বুঝতে পারছো, মিথ্যা। দেখে মনে হয়েছে আবরণী কিন্তু আসলে পুরাটা আবরণ আবৃত করতে পারে নাই। ঠিক আছে, ওকে। এখন আসো যে এটা কিভাবে হয়েছে, সোরাসটা কিভাবে গঠিত হয়েছে, কিছু অর্থ পড়তে হবে। স্পোর এবং স্পোরাঞ্জিয়াম। স্পোর মানে কি, যেটা জনন কোষ উৎপন্ন করছে বা যেটা জনন কোষ হিসেবে কাজ করছে সেটাকে বলছি আমরা স্পোর। যে জায়গাতে স্পোর জমা থাকে সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। মানে যেই কোষের মধ্যে স্পোর উৎপন্ন হয় এবং জমা থাকে তাকে বলছি আমরা স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, যেমন দেখো আমরা যদি দেখি এখানে তোমার প্রতিটা স্পোরাঞ্জিয়ামে 16টি করে স্পোর মাতৃকোষ আছে। এই যে দেখো এগুলা এক একটা স্পোরাঞ্জিয়াম। স্পোর মাতৃকোষ কতগুলা করে আছে? 16টা করে। এবং এই টেরিসের দেহ এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড না? তাহলে এর স্পোর মাতৃকোষ কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে এর স্পোর মাতৃকোষটাও কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে যদি আমরা দেখি এখানে মিওসিস সেল ডিভিশন যখন হবে, মিওসিস সেল ডিভিশন হয়ে প্রত্যেকটা থেকে 4টা করে টোটাল 64টা স্পোর উৎপন্ন হবে। তাহলে প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামে কয়টা করে স্পোর হলো? 64টা করে স্পোর হলো। ঠিক আছে, প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামে 64টা করে স্পোর উৎপন্ন হয়। কোন বিভাজন? মিওসিস। কোথায় হয়? মাতৃকোষে, স্পোর মাতৃকোষ। এই কথাটা মাথায় রাখবা। যারা কিনা গ্যামিটোফাইটিক উদ্ভিদ বা যাদের মূল দেহটা হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে মায়োসিস হবে হচ্ছে জাইগোটে। আর যাদের মূল দেহটা ডিপ্লয়েড তাদের ক্ষেত্রে মিওসিস ডিভিশনটা হবে হচ্ছে মাতৃকোষে, জনন মাতৃকোষে বা স্পোর মাতৃকোষে। ঠিক আছে, ওকে। দেখো একটা টেরিসের পাতা বা পিনা যেটাই বলি না কেন, এর নিম্নতকে স্পোরাঞ্জিয়াম থাকে। নিম্নতকে স্পোরাঞ্জিয়াম থাকে পাতা বা পিনা। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর্স তৈরি হয়। এই স্পোরাঞ্জিয়াম গুলা গুচ্ছাকারে অবস্থান করে। গুচ্ছাকারে অবস্থান করলে এদেরকে একসাথে বলা হয় সোরাস। তাহলে স্পোরাঞ্জিয়াম যখন গুচ্ছাকারে অবস্থান করে ওই গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। ঠিক আছে, পাতার কিনারা থেকে এসে সোরাসকে ঢেকে রাখে, এটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। তাহলে দেখো এখানে নতুন ক নাম্বারের কিছু আমরা কোশ্চেন পাচ্ছি। যেমন ক নাম্বারের কোশ্চেনে আসে অমরা কাকে বলে। তাহলে যেই টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা। স্পোর কাকে বলে? অযৌন জননের যে কোষ আছে তাকে বলা হয় স্পোর। ঠিক আছে, তো সোরাস, প্রতিটা সোরাস দেখতে বাদামি বর্ণের বৃক্কাকার, এটা পড়ছো অলরেডি। ঠিক আছে, এটা পড়ছো অলরেডি। স্পোরোফিল, স্পোর উৎপন্নকারী পাতা। স্পোর উৎপন্নকারী পাতার নাম হলো স্পোরোফিল। ঠিক আছে, স্পোরোফিল কথাটার মানে হচ্ছে স্পোর উৎপন্নকারী পাতা। স্পোর উৎপন্নকারী পাতা এটাকে বলা হয় হচ্ছে স্পোরোফিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু টার্ম শিখলাম। ঠিক আছে, এখন আসো অযৌন জননটা কিভাবে হয়। অযৌন জননটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি টেরিসের যে জনন আছে এটা সাধারণত আমরা দুইটা পার্ট দেখি, অযৌন অংশ, যৌন অংশ। এটাকেই বইতে দুইটা ভাগে ভাগ করে লিখছে, অযৌন জনন, যৌন জনন। অ্যাকচুয়ালি দুইটা মিলে একটা কমপ্লিট হয় আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো। তো অমরা থেকে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হইলো। আর স্পোরাঞ্জিয়ামের অংশগুলো একটু পড়তে হয়। দেখো স্পোরাঞ্জিয়ামের অংশ কি কি। এখানে আমরা একটা স্পোরাঞ্জিয়াম দেখতে পাচ্ছি, তার উপরের অংশটুকুকে বলছি ক্যাপসিউল, নিচে আছে বৃন্ত। এখন এই ক্যাপসিউলে আছে দুই রকমের কোষ, অ্যানুলাস, স্টোমিয়াম। ঠিক আছে, অ্যানুলাস আর হচ্ছে কি স্টোমিয়াম। তো স্টোমিয়াম কোষগুলা সাধারণত পানিগ্রাসী হয়ে থাকে। পানির পরিমাণ বেড়ে গেলে এই স্টোমিয়াম কোষগুলা ফেটে যায়। স্টোমিয়াম কোষ ফেটে গেলে এর ভেতর থেকে স্পোর বাইরে চলে আসে, যে জিনিসটা আমরা পরবর্তী ছবিতে দেখাচ্ছি। এই দেখো এখানে
এই বন্ধ্যাকোষের, বলছিলাম না বন্ধ্যাকোষের আবরণ দ্বারা আবৃত থাকে, এই যে যেটা স্টোমিয়াম, অ্যানুলাস, এগুলাই হলো বন্ধ্যাকোষ আর কি। ভেতরে স্পোর আছে, জননাঙ্গ বন্ধ্যাকোষের আবরণ দ্বারা আবৃত অবস্থায় আছে আর কি, ঠিক আছে, ভেতরে স্পোর আছে। এখন তুমি খেয়াল করো, যখন পানি বাড়বে, পানি যখন গ্রাসী হবে, তখন স্টোমিয়াম ফেটে যাবে, স্টোমিয়াম ফেটে গেলে স্পোরগুলা বাইরে চলে আসবে, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে অযৌন জননের পার্ট। এই স্পোর থেকে পরবর্তীতে, তাহলে দেখো, স্পোরাঞ্জিয়াম তৈরি হলো, স্পোরাঞ্জিয়াম স্পোর মাতৃকোষ, 16টা স্পোর মাতৃকোষ থেকে 64টা স্পোর, 64টা স্পোর এই তোমার ক্যাপসিউলের ভেতরে থাকবে, ঠিক আছে। স্পোরাঞ্জিয়ামের অ্যানোলাসের টান পরে এটা কুঞ্চিত হতে থাকে, স্পোর আড়াআড়ি ভাবে ফেটে গিয়ে নির্গমন হইলো। স্পোর নির্গমন হওয়ার পরে এই স্পোর যখন চলে আসলো, প্রতিটা স্পোর অঙ্কুরিত হবে, প্রতিটা স্পোর অঙ্কুরিত হবে, স্পোর অঙ্কুরিত হয়ে গ্যামিটোফাইটিক উদ্ভিদ তৈরি করবে, গ্যামিটোফাইটিক উদ্ভিদ বা গ্যামিটোফাইটিক অংশ তৈরি করবে। আচ্ছা, এইখানেই হলো প্যাচটা। টেরিস কি গ্যামিটোফাইটিক? গ্যামিটোফাইটিক তো না, তার মানে এটাকে আবার স্পোরোফাইটিকে রূপান্তর করতে হবে। তাহলে এই গ্যামিটোফাইটিক উদ্ভিদ থেকে আবার স্পোরোফাইটিকে রূপান্তর করার জন্য কি করতে হবে? যৌন জনন করতে হবে, নিষেক করতে হবে, ঠিক আছে। জাইগোট থেকে তারপরে আবার সেটা কি হয়ে যাবে, তার স্পোরোফাইটিক দশায় প্রবেশ করবে। তো এখানে কিছু কথা আছে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো এই যে গ্যামিটোফাইটিক উদ্ভিদ, এটার নাম কি? এটার নামই হচ্ছে প্রোথেলাস। এই গ্যামিটোফাইটিক উদ্ভিদটার নামই হচ্ছে কি? প্রোথেলাস। বুঝতে পেরেছো? এখানে একটা কথা আছে, স্পোর, পরীক্ষায় এই প্রশ্নটা হয়, গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি? স্পোর হচ্ছে গ্যামিটোফাইটের প্রথম কোষ। গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্পোর, ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এই ছবিটা আঁকা শিখতে হবে, মাস্ট। প্রোথেলাসের গঠন, প্রোথেলাস সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রথম কথা হচ্ছে এটা সবুজ বর্ণের, তার মানে নিজে নিজে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, ঠিক আছে, সবুজ বর্ণের। এবং এটা হচ্ছে সহবাসী। সহবাসী মানে হচ্ছে মানে উভলিঙ্গিক সহবাসী, সহবাসী উভলিঙ্গিক, সহবাসী উভলিঙ্গিক, ঠিক আছে। উভলিঙ্গিক কথাটার মানে কি? উভলিঙ্গিক কথাটার মানে হলো এটাতে একই সাথে স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ উৎপন্ন হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে উভলিঙ্গিক, ঠিক আছে। এবং এটা সহবাসী এবং এটা স্বভোজী, যেহেতু সবুজ তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে। তো এই টাইপের কিছু প্রশ্ন পরীক্ষায় আসে এবং এটাতে মাঝে মাঝে ছবি দিয়ে এমসিকিউ দেয়। তাহলে একটু খেয়াল রাখতে হবে, এটাকে বলি অগ্রস্থ খাজ, নিচের এগুলাকে বলি রাইজয়েড, আর এটাকে বলতেছি নিচের দিকে অ্যান্থেরেডিয়াম, উপর দিকে এটাকে বলতেছি আমরা আর্কিগোনিয়াম, ঠিক আছে। এটা অবশ্যই 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 ছবি আঁকা শিখতে হবে, এটা রিটেনে আসে, সিকিউ কোশ্চেন, সিকিউ কোশ্চেন, ঠিক আছে। ছবি আঁকা শিখতে হবে, সিকিউ কোশ্চেন, হ্যাঁ। এই ছবি আঁকা আমারই কিছু না, জাস্ট একটা লাভের মতো আঁকবা, মাঝখানে একটা অগ্রস্থ খাজ দিয়ে দিবা, এই সাইডে আর্কিগোনিয়াম, নিচের দিকে হচ্ছে অ্যান্থেরেডিয়াম। এখন আমাদের আরো কিছু জিনিস পড়ার আছে, আর্কিগোনিয়াম অ্যান্থেরেডিয়াম কিভাবে কাজ করছে এটা একটু আমাদের দেখতে হবে, হ্যাঁ। আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরেডিয়াম, তাহলে যদি একটু খেয়াল করো, এই জায়গাটাতে যদি একটু খেয়াল করো, ধরো এই হচ্ছে, ধরো একটা আর্কিগোনিয়ামের মতো আমরা অংশ দেখতে পাচ্ছি এখানটাতে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমাদের একটা আর্কিগোনিয়ামের অংশ, এখানে হচ্ছে কি ডিম্বাণু আছে, এখানে হচ্ছে একটা ডিম্বাণু আছে, ডিম্বাণু। তো এর নিচের দিকের যে কোষ, এই কোষকে বলি আমরা উদরীয় কোষ, আর এর উপরের দিকের যে কোষগুলো, সেই কোষগুলোকে বলে থাকি আমরা গ্রীবাকোষ, গ্রীবাকোষ। এখন যখন ডিম্বাণুটা ম্যাচিউর হয়ে যায়, তখন দেখা যায় কি এই উদরীয় কোষ এবং গ্রীবাকোষ এরা মিলে একটা নালিকা তৈরি করে, এবং ওই নালিকাটার ভেতরে ধরো, ধরো হচ্ছে এখানটাতে ভেতরে হচ্ছে আমাদের এই ডিম্বাণুটা আছে, এবং এটা যখন ফেটে যায় এরকম একটা নালিকা গঠন করছে আর কি, হ্যাঁ। কোষগুলা ফেটে গেছে, ভেতরে ডিম্বাণুটা আছে। সো এই যে নালিকাটা তৈরি হলো, এই নালিকার ভেতরে কিছু তরল পদার্থ থাকে, তরল পদার্থের মধ্যে একটা থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড,
একটা থাকে ম্যালিক অ্যাসিড, আর কিছু থাকে হচ্ছে মিউসিলেজ। মিউসিলেজ, বুঝতে পেরেছো? কিছু থাকে হচ্ছে মিউসিলেজ। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টেরিসের আর্কিগোনিয়াম। এটা দেখতে হচ্ছে ফ্লাস্কের মতো, দেখতে হচ্ছে ফ্লাস্কের মতো। আর্কিগোনিয়াম কিরকম দেখতে? ফ্লাস্কের মতো, ফ্লাস্কের মতো দেখতে, ঠিক আছে। এবার আসো অ্যান্থেরেডিয়াম। নিচের দিকে আমরা এরকম যে কোষগুলা দেখতে পাচ্ছি, ওই কোষগুলোর নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, ঠিক আছে। নিচের দিকে আমরা এগুলো অ্যান্থেরেডিয়াম দেখতে পাচ্ছি। প্রতিটি অ্যান্থেরেডিয়াম সাধারণত গোলাকার ডিম্বাকার হতে পারে। এই অ্যান্থেরেডিয়াম গুলার মধ্যে অ্যান্ড্রোসাইট কোষ থাকে। অ্যান্ড্রোসাইট, এই অ্যান্ড্রোসাইট কোষ থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হয়, যেই শুক্রাণুটা বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়, মানে এটার অনেকগুলা ফ্লাজেলা থাকে, ঠিক আছে। রিক্সিয়াতে 2টা ফ্লাজেলা পাইছিলাম, এখানে বহু ফ্লাজেলা। এই শুক্রাণুটা কি করবে? কোনো শিশির বিন্দু বা কোনো বৃষ্টির পানি এটার সাথে বাহিত হয়ে চলে আসবে কোথায়? আমাদের এই তোমার যে নালিকাটা তৈরি হয়েছে সেখানে। তো এখানে এসে শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হইলে নিষেক ক্রিয়া ঘটবে। তাহলে আলটিমেটলি এখানে যখন নিষেক ক্রিয়া সংগঠিত হবে, নিষেকের পরে এখানে তৈরি হবে কি? জাইগোট। আর এই জাইগোট সম্পর্কে পড়তে হবে আমাদের। জাইগোট তো সবসময় কি হয়? ডিপ্লয়েড হয়। এই যে শুক্রাণু ছিল হ্যাপ্লয়েড, ডিম্বাণু ছিল হ্যাপ্লয়েড, জাইগোট কি হলো? ডিপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড জাইগোটটা থেকে পরবর্তীতে আমাদের স্পোরোফাইটিক দশার সূচনা হলো। স্পোরোফাইট, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। স্পোরোফাইটের প্রথম কোষ কি? এটাকে বলি আমরা জাইগোট, বা কোনো কোনো বই অনুযায়ী আমরা বলতে পারি এটাকে উস্পোর। কোনো কোনো বই অনুযায়ী বলতে পারি আমরা এটাকে উস্পোর, ঠিক আছে। তো এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এখন দেখো, স্পোর বা রেণু হলো গ্যামিটোফাইটের প্রথম কোষ। অলরেডি তোমাদের শেখা হয়ে গেছে। মাইটোটিক বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ড আকার সবুজ অঙ্ক তৈরি করে, যেটাকে বলা হয় প্রোথেলাস, ঠিক আছে। তাহলে ফার্নের গ্যামিটোফাইট হৃৎপিণ্ড আকার গ্যামিটোফাইটকে বলা হয় প্রোথেলাস। এটা ক নাম্বারে অনেক সময় আসে। প্রোথেলাসের নিচের অংশ থেকে রাইজয়েড উৎপন্ন হয়, ঠিক আছে। হয়ে গেল পড়া এগুলা সব। টেরিসের জনুক্রম, টেরিসের জনুক্রম কোন ধরনের জনুক্রম দেখি আমরা টেরিসের মধ্যে? হিটারোমরফিক জনুক্রম। হিটারোমরফিক জনুক্রম। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর সিকিউ, ঠিক আছে। আগের গুলাতে একটু মানে স্টার দিয়ে দেই, ঠিক আছে। এখানেও খুবই ইম্পর্টেন্ট প্রোথেলাস, ঠিক আছে। এই যে যেটা হলো এখন পড়তেছি টেরিসের জনুক্রম, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিটারোমরফিক জনুক্রম, হিটারোমরফিক জনুক্রম দেখা যায়, যেই জনুক্রমের মধ্যে স্পোরোফাইটিক দশাটা কি হয়? প্রাধান্য পায় বা প্রধান অবস্থায় দেখা যায়। তোমরা যখন এই প্রশ্নটার অ্যান্সার করবা, এতটুকু লিখতে পারলে একটু ছবি আঁকার চেষ্টা করতে হবে আর কি, হ্যাঁ। এই ছবির মধ্যে যদি এতটুকু দেখাইতে পারো, ফুল মার্কস। যদি সময় থাকে এই লাইনগুলাকে একটু এক্সপ্লেন করে লিখবা। যেমন প্রোথেলাসের মধ্যে অ্যান্থেরেডিয়াম এবং আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হচ্ছে। অ্যান্থেরেডিয়ামে শুক্রাণু, ডিম্বাণু হচ্ছে এখানে তৈরি হলো। শুক্রাণুটি বহু ফ্লাজেলা বিশিষ্ট, আর ডিম্বাণুর যেই আর্কিগোনিয়ামের ভেতরে যে নালিকা উৎপন্ন হয়েছে, সেই নালিকার ভেতরে ম্যালিক অ্যাসিড এবং মিউসিলেজ থাকে। তো বৃষ্টির পানিতে বা শিশির কণার পানিতে মাধ্যমে বাহিত হয়ে শুক্রাণুটি ডিম্বাণুর সাথে যৌন মিলন হচ্ছে, যেখানে স্পোর বা জাইগোট তৈরি করতেছে। জাইগোট থেকে নতুন স্পোরোফাইট উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, যেটা থেকে পরবর্তীতে টেরিস উদ্ভিদ উৎপন্ন হয়। ওই টেরিস উদ্ভিদটা যখন পরিণত হলে তার পাতায় আবার সোরাস উৎপন্ন হয়। সোরাসের যে স্পোরাঞ্জিয়াম আছে, স্পোর মাতৃকোষ হয়। স্পোর মাতৃকোষে মায়োসিস হয়ে স্পোর টেট্রাড হয়। স্পোর উৎপন্ন হয়, স্পোর অঙ্কুরিত হয়ে আবার প্রোথেলাস গঠন করে। মুখস্থ হইছে? ছবি পুরোটা না দিলেও মানে লিখে দিও আর কি, এটার ছবি দিও আর ওইগুলা লিখে দিও। তাতেও এরকম একটু চার্ট করে দিও, আর কথাগুলা বাংলায় লিখবা। আমি আবার বলি বাংলায়, হ্যাঁ। ধরো প্রোথেলাসের ভেতরে অ্যান্থেরেডিয়াম এবং আর্কিগোনিয়াম অবস্থান করে। অ্যান্থেরেডিয়ামের ভেতরে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু উৎপন্ন হয়। আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়, ঠিক আছে।
আর্কিগোনিয়ামের গ্রীবা নালিকা কোষ এবং উদরীয় নালিকা কোষ মিলে একটা নালিকা গঠন করে। এই নালিকার ভেতরে মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড অবস্থান করে। বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণুটি শিশির বিন্দু অথবা বৃষ্টির পানির সাহায্যে বাহিত হয়ে এই আর্কিগোনিয়ামের নালিকার মাধ্যমে ডিম্বাণুর সাথে নিষেক ক্রিয়া সংঘটিত করায়। নিষেকের ফলে স্পোর বা জাইগোট তৈরি হয়। জাইগোট হলো স্পোরোফাইটের প্রথম কোষ, ঠিক আছে? এখান থেকে স্পোরোফাইটিক দশার সূচনা হয়। তুমি দুই ভাগে ভাগ করে লিখতে পারো, স্পোরোফাইটিক জনু, গ্যামিটোফাইটিক জনু, এভাবে ভাগ করে লিখতে পারো, এখানে যেভাবে লিখছি। তো নতুন স্পোরোফাইট থেকে আমাদের একটি টেরিস উদ্ভিদের জন্ম হয়। এই টেরিস উদ্ভিদে যখন পরিণত হয় তখন আবার সোরাস গঠন করে। প্রতিটি সোরাসের স্পোরাঞ্জিয়ামের ভেতরে আমাদের স্পোর মাতৃকোষ থাকে। স্পোর মাতৃকোষে মায়োসিস বিভাজন হয়ে হয়ে স্পোর উৎপন্ন হয়। প্রতিটি স্পোর অঙ্কুরিত হয়ে আবার প্রোথেলাস গঠন করে। ঠিক আছে, শেষ? এখন হইছে? বলো, যদি ক্লিয়ার হয় তাহলে সামনে যাব। এই জিনিস ক্লাস থেকে পড়ে যাইতে হবে, একদম মুখস্থ করাইতে হবে, বাসায় পড়ার সুযোগ নাই। ঠিক আছে? তোমাদের তো অনেক কাজ বাসায়, হ্যাঁ, একটু মোবাইল চালাইতে হবে, একটু গেম খেলতে হবে, ফেসবুক স্ক্রল করতে হবে, পড়াশোনার কি সুযোগ আছে নাকি? নাই তো। ঠিক আছে, এবারে দেখো, ওইটা যদি কামজি লাগে পরীক্ষার খাতায় এভাবে লিখো। নাম্বার একটু কম দিতে পারে, বাট এভাবেও নাম্বার দিবে। তো এখানে হচ্ছে আমরা এই যে টুয়াইজেন এন, এই কথাগুলো একটু স্পষ্টভাবে লিখবা। টুয়াইজেন এন, ঠিক আছে? এন এন টুয়াইজেন, ওকে, এখানেও দিবা টুয়াইজেন স্পোরোফাইটিক, ঠিক আছে? এটা লিখলেও হবে, ওই কথাটাকে এখানে বলছি। ঠিক আছে, ওকে। এখন দেখো টেরিসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব এটা লেস ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা। এটাকে শাক হিসেবে খাওয়া যায়, ঘর সাজানোর কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি, অনেকে ঘরের মধ্যে টেরিস লাগায়। সার হিসেবে ব্যবহার করা যায়, সাবান এবং কাঠ শিল্পে যে পটাশ ব্যবহার করা হয় টেরিস থেকে সংগ্রহ করা হয়, কৃমিনাশক রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এটা সিকিউ কোশ্চেন। সিকিউ কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট, অলরেডি আমরা পড়ছি। এটা সিকিউ কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, অলরেডি আমরা পড়ছি এটা। হ্যাঁ, দেখো রিক্সিয়া এবং টেরিসের মধ্যে পার্থক্য। মাঝে মাঝে সিকিউতে কাহিনী টাহিনী বলে বলে দেয় যে এটা টেরিস এটা রিক্সিয়া আর কি। বলে যে উদ্দীপকের দুইটি উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো, তুমি এরকম পার্থক্য লিখবা। উদ্ভিদ দেহ, নির্ভরশীলতা, অঙ্কুরোদ্গম, ভাস্কুলার টিস্যু, শুক্রাণু। গ্যামিটোফাইটিক, স্পোরোফাইটিক। নির্ভরশীলতা, সম্পূর্ণ নির্ভরশীল স্বতন্ত্র উদ্ভিদ। ঠিক আছে, স্পোরের অঙ্কুরোদ্গম, প্রোটোনেমা উৎপন্ন করে, প্রোথেলাস উৎপন্ন করে। ভাস্কুলার বান্ডেল নাই, ভাস্কুলার বান্ডেল আছে। শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট। শেষ। ঠিক আছে, শেষ। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছো যে ভাইয়া এটা কিভাবে লিখতে হবে। এই যে এখানে যে লেখাটা আছে না, এটুকু লিখলেই হবে ঘতে, এভাবে ফ্লোচার্ট আকারে লিখলেই হবে। ছবি দিতে পারলে বেস্ট, ফ্লোচার্ট প্লাস ছবি, যদি এই যে আগেরটাও দিতে পারো বেস্ট। হুবহু যে বইয়ের মতো হইতে হবে এরকম না, যদি এটা না পারো অ্যাটলিস্ট এটুকু দিবা, এটুকু সবার জন্য মাস্ট। এটুকু দেওয়ার সাথে চেষ্টা করবে এটা দেওয়ার জন্য। বলো কি হবে এটা, কুইজটা দেই। টেরিস উদ্ভিদের কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়? ঠিক আছে, কি বলা হয় কচি পাতাকে? একদম সহজ কোশ্চেন, ভুল যারা করবা কি আর বলবো। লিখতে থাকি, ফ্রন্ট হচ্ছে টেরিসের পাতা, পিনা হচ্ছে পত্রখণ্ডক, প্রতিটি পত্রখণ্ডক। র্যামেন্টাম হচ্ছে মানে আবৃতকারী শল্কপত্র। ঠিক আছে, শল্কপত্র যা রাইজোমকে আবৃত করে। ক্রোজিয়ার বলা হয়। ঠিক আছে, বলো র্যামেনটা কোথায় পাওয়া যায়? কুইজটা দেই। র্যামেনটা কোথায় পাওয়া যায়? সহজ জিনিস,
আচ্ছা, আগের কুইজ পাবলিশ করি, দেখো কারা কারা পারছো, কারা কারা পারো নাই। দেখো এই জিনিস কিন্তু মানে আগে যে কুইজটা দেখাইলাম আমি কিন্তু এটা পড়াইছি। দেখো কোথায় পড়াইছি, কোথায় পড়াইছি, কোথায় কোথায় কোথায়, এই যে ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতা, হ্যাঁ এই জিনিসটাই তো দেওয়া হয়েছে আবার। তো একই জিনিস যেটা ক্লাসে পড়াইলাম, তারপরেও যখন না পারো তখন মনে হয় হায় আল্লাহ কি পড়াইলাম, নিজেই কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, আচ্ছা দেখো র্যামেনটা পাওয়া যাবে কোথায়, টেরিসের মধ্যে পাওয়া যাবে, তাই না? শেষ। এটা তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করো, ঝটপট কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করব, নাইলে ক্লাসটা এখানে শেষ করে দিব। খুবই অল্প সময় ক্লাস নিছি, লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট টেরিসটা কিন্তু ইম্পর্টেন্ট, অল্প পড়ে পরীক্ষায় কমন পাওয়ার মতো একটা জিনিস। ঠিক আছে, একজন বলছো যে ভাইয়া আপনি একজন কমপ্লিট ডাক্তার, আপনাকে যখন ভাইয়া বলি কেমন লাগে? ভালোই লাগে, খারাপ লাগে না। প্রাপ্তিচন্দ্র, তুমি এটা কি জিজ্ঞাসা করলা? তুমি এত কিছু জানো কিভাবে? এফসিপিএস নাকি এমএস? আমি এমবিবিএস এবং এমআরসিএস কমপ্লিট, এফসিপিএস ট্রেনিং কন্টিনিউ, ট্রেনিং রানিং। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে বলো, ক্লিয়ার করব, নাইলে ক্লাসটা এখানে শেষ করব। স্পোরোফাইটের ফার্স্ট সেল উস্পোর অথবা জাইগোট, উস্পোর অথবা জাইগোট। স্পোরোফাইটের ফার্স্ট সেল উস্পোর অথবা জাইগোট, ঝটপট বলো। আর কোনো কনফিউশন? চ্যাপ্টার থেকে সিকিউ প্রশ্ন কোন জায়গা থেকে হবে এটা তো কেউ জিজ্ঞাসা করলা না। টেরিডোফাইটার বৈশিষ্ট্য এবং টেরিডোফাইটার জনুক্রম, এই জায়গাটা ভালো মতন পড়বা, বাকিগুলা এমসিকিউ পড়বা। ঠিক আছে, যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো তারা আমাদের প্যারালাল টেক্সটটা খুব ভালোভাবে পড়বা, অথবা তোমার হাসান স্যারের বইটা ঠিকঠাক মতো পড়বা। ঠিক আছে, আর যারা ধরো যে ভাই আমি কোনো রকম বায়োলজি পারলেই হলো, ক্লাসে যা পড়াইলাম এগুলাকে ঠিকঠাক পড়লেই তোমার আর কোনো জায়গায় কোনো কিছু আটকাবে না। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমরা তাইলে আমাদের ক্লাসটা এখানে শেষ করি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।